আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকে আমাদের ফার্স্ট ক্লাস অন বায়োলজির উপর এটাই আমাদের প্রথম ক্লাস, এবং ফার্স্ট ক্লাসটাই কিন্তু অনেক লেটে শুরু করতে হলো তোমাদের, কারণ একটু আগে কিন্তু আমি তোমাদের বড় ভাইয়া আপুদের ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, বাকিরা সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, দেখি কারা কারা জয়েন হয়েছো। সবাই সবার নাম তো দেখতেই পাচ্ছি, কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে সেটা আমরা একটু মেনশন করে দিই। সবার ফ্রেন্ডদেরকে আমরা একটু মেনশন করে দিই, তাহলে বেটার, আমরা সবাই তাহলে একসাথে ক্লাস করতে পারবো। দেখি কারা কারা জয়েন হয়েছ। নুরুল আমিন আবিদ বলছে ফেনী থেকে, বলছে উর্বশী আরা উষা বলছে হবিগঞ্জ থেকে। ওকে আপু, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আমরা। মিহান বলছে আমি পটুয়াখালী থেকে বলছি। মিথি বিনতে ছয়া বলছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি। এভরিওয়ান মেনশন দাও, ওকে এভরিওয়ান লেখো। ওকে, লেখো যে সবাই চলে আসবে। পরিচয় দাও, আজকে ফার্স্ট টাইম কি করবা কথা হবে। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি চিটাগং থেকে, কে বলছে? সামিয়া ইসলাম আপু চিটাগং থেকে, আমিও চট্টগ্রামের। সবাই জয়েন হয়েছ? ওকে, জয়েন হয়ে গেছে তাই না? সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। এমডি সাদিকুল ইসলাম সৈকত, সবাইকে আমরা মেনশন করে দিই, সবাই যাতে জয়েন হয়ে যায়। গোয়াইনঘাট মডেল গভর্নমেন্ট হাই স্কুল সিলেট থেকে বলছে বদরউদ্দিন। শাহিন আহমদ বলছে আমিও চিটাগং থেকে। আবু শাহাদাত এমডি ইউসুফ বলছে চট্টগ্রাম থেকে। ওয়াও, নিজ দেশের মানুষ পেলে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে কুমিল্লা থেকে একজন বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসটা কিন্তু শুরু হতে লেট হলো, এর মেন কজটা হচ্ছে আমি তোমাদের একটু আগেই হচ্ছে আপু কিন্তু টানা 3টা থেকে ক্লাস নিচ্ছিলাম। 3টায় হচ্ছে তোমার সিনিয়র বড় ভাই আপুরা যারা আছে, যাদের পাওয়ার প্লে এসএসসি 23 ক্লাস চলছিল, তাদের বিজিএস নিলাম। এরপরে হচ্ছে সন্ধ্যা থেকে তাদের বায়োলজি শেষ করলাম, রেচন অধ্যায় নিয়ে তাদের ক্লাস ছিল, আর এখন তোমাদের চ্যাপ্টার 2 নিয়ে। ফার্স্টে আমি আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু আজকে বায়োলজি ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে আমি আছি তোমাদের সুমি আপু, ঢাকা ডেন্টাল কলেজ ফাইনাল ইয়ার, দেখতেই পাচ্ছ। এরকম বায়োলজির সাথে কিন্তু আরও অনেক ভাইয়ারা যুক্ত আছে, আমি তোমাদের একমাত্র আপু এখন আপাতত বায়োলজিতে। অ্যান্ড আমার সাথে কিন্তু তোমার জার্নিটা দেখি কতদিনের চলে। আর শোনো, তোমরা যেহেতু এখন 9-10-এ আছো, নিউ 10-এর কেউ আছো, আবার কেউ 9-এর আছো, সবাই পড়াশোনাটা অনেক সিরিয়াসভাবে করতে হবে। আর শুরু থেকে তোমাদের পড়াশোনাটা অনেক গুছানো হবে, তোমাদের যেভাবে করে আগানো হবে গুছানো, তোমাদের প্রত্যেকটা স্লাইড এখানে ধরে ধরে পড়ানো হবে। প্রয়োজনে কিছু অ্যানিমেশন আকারে দেওয়া হবে, যদি আজকে আমার কাছে কোনো অ্যানিমেশন নেই, কিন্তু ইন ফিউচারে তোমাদেরকে অনেক অ্যানিমেশন দেওয়া হবে, অনেক ছবি দেওয়া হবে, ছবি আঁকা শেখানো হবে। যেভাবে আঁকাটা শেখানো হচ্ছে, যেভাবে জিনিসগুলো বোঝানো হচ্ছে, সুন্দর করে গুছিয়ে রাখবা। গুছিয়ে নোট করলে পরবর্তী তোমার জন্য পড়টা অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি কাভার করে ফেলতে পারবা। চলো আমরা শুরু করি। দেখি কতজন জয়েন হয়েছে। 133 জন। আদাব আপু। আচ্ছা, ঈদগাহ মডেল হাই স্কুল। তাহলে চলো আমরা শুরু করি। মেন হচ্ছে আমাদের আজকে বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার জীবকোষ ও টিস্যু নিয়ে আজকে আমাদের আলোচনা। কি নিয়ে আলোচনা? জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যুর আলোচনা। ফার্স্টে দেখো কোষ কি লেখা আছে। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। কোষ কি হবে? জীবদেহের গঠন ও কাজের একক। লেখো, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। কিসের একক? গঠন ও কাজের একক। এখন আপু, এই এককটা কি? এটা হচ্ছে একেবারে ক্ষুদ্রতম একক, যেটা তুমি খালি চোখে দেখতে পারবা না, ইলেকট্রন মাইক্রোস্কোপে এটাকে দেখতে হয়।
এটা হচ্ছে জীবদেহের যাবতীয় গঠন, কারণ একটা কোষ থেকে পরবর্তীতে আরো অনেক কোষ তৈরি হয়। এই অনেক কোষ নিয়ে আমাদের কি হয়, কেন এটাকে আমি কাজের গঠনের একক বললাম, দেখো আমাদের বডি তৈরি হয় কোষের সমন্বয়ে। অনেকগুলো কোষ একত্রিত হয়ে কি গঠন করবে, আমাদের দেহে টিস্যু বা কলা গঠন করবে। কি গঠন করবে? টিস্যু বা কলা। অনেকগুলো কলা একত্রিত বা টিস্যু একত্রিত হয়ে কি গঠন করবে, টিস্যু একত্রিত হয়ে আমাদের বডির কোনো একটা অঙ্গ গঠন করবে। কি গঠন করবে? কোনো একটা অঙ্গ। পরবর্তীতে অনেকগুলো অঙ্গ গঠন হয়ে কি গঠন করবে, আমাদের তন্ত্র গঠন করবে। এখন আমি তোমাদেরকে বুঝাই। একটা অঙ্গ যেমন হাতের মধ্যে কি আছে? মাসেল আছে, পেশি। মাসেল হচ্ছে পেশি টিস্যু। আবার এখানে হাড্ডি আছে, বোনস যেটাকে বলা হয়, ওটা হচ্ছে যোজক টিস্যু, ফাইব্রাস স্কেলিটাল যোজক টিস্যু। আবার হচ্ছে উপরে একটা আবরণ আছে, এটা হচ্ছে আবরণী টিস্যু। এরকম অসংখ্য, আবার রক্তও কিন্তু আছে, তরল যোজক কলা। অনেক টিস্যু নিয়ে কিন্তু আমার একটা অঙ্গ গঠিত। তেমনই আছে তন্ত্রের কথা যদি আমি বলি, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, যেটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। আজকের চ্যাপ্টারটা জীবকোষ আর টিস্যু চ্যাপ্টারটা দুইটা পার্টে নেওয়া হবে। এই প্রথম পার্টে তোমার হচ্ছে নিউক্লিয়াস পর্যন্ত পড়ানো হবে, আর শেষের দিকের পার্টগুলোকে আমি একটু সংযোজন করে আজকে আগায়ে পড়াই ফেলবো, কারণ পরবর্তী দিনে শুধুমাত্র টিস্যু তোমাদেরকে পড়ানো হবে। ওই তন্ত্রের মধ্যে কি কি আছে? পরিপাকতন্ত্র, তারপরে আসবে তোমার শ্বসনতন্ত্র। কি কি আসবে? পরিপাক আর শ্বসনতন্ত্র। আরো অনেক তন্ত্র আছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসে হেল্প করছে। আর অনেকগুলো তন্ত্র মিলে কি গঠন করবে? বডি, দেহ গঠন করবে। কি গঠন করবে? দেহ। তাহলে দেখো আমাদের দেহ কত কিছু সমন্বয়ে গঠিত। এখন দেখো এই যে দেহ তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে তন্ত্র তৈরি হলো, এই কোষ কে প্রথম আবিষ্কার করেছিলেন? কোষ প্রথম কে আবিষ্কার করেছিলেন? সর্বপ্রথম রবার্ট হুক একটা মৃত কোষ দেখতে পান। সর্বপ্রথম রবার্ট হুক একটা মৃত কোষ প্রাচীর দেখতে পান, যেটাকে তিনি কোষ বলে আখ্যায়িত করেছেন। পরবর্তীতে এটা ক্লিয়ার হয়ে যায়। আবার এরপরে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, লোই আর সিকেভিস, এরা হচ্ছে কোষের নামকরণ করেছেন, তাই তো? সিকেভিস কোষের নামকরণ করেছেন। এবার আসো কোষের আমি যদি প্রকারভেদ বলি, প্রকারভেদ মানে হচ্ছে কোষ কত প্রকার। এখন এই প্রকারভেদটা দুইটা পার্টের উপর ভিত্তি করে করা হচ্ছে। কয়টা পার্টের উপর ভিত্তি করে করা হচ্ছে? দুইটা পার্টের উপর ভিত্তি করে করা হচ্ছে। কি কি সেই দুইটা পার্ট একটু দেখবো আমরা। একটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কোষের প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে? একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা কি বললাম? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে করা হচ্ছে। আর একটা কিসের উপর ভিত্তি করা হচ্ছে? কাজের ধরন বা কাজের প্রকারভেদের উপর, কাজের ধরনের উপর ভিত্তি করে করা হচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে কত ভাগে ভাগ করা হচ্ছে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে একটা কোষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। কত ভাগে? দুই ভাগে। কি বললাম? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে একটা কোষকে কত ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। একটাকে যদি আমি বলি আদি কোষ, একটাকে কি বলবো? আদি কোষ। আর একটা হবে প্রকৃত কোষ। কি বললাম? একটা হবে আদি কোষ আর একটা হবে প্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কি কি হবে? একটা হবে আদি কোষ হবে, আর একটা হবে প্রকৃত কোষ। আর কাজের ধরনের উপর ভিত্তি করে দুইটা কোষ হবে, একটা হবে দেহ কোষ আর একটা হবে জনন কোষ। কি কি বললাম? একটা হবে দেহ কোষ এবং আরেকটা হবে জনন কোষ। তাহলে এই গেল তোমার কোষ নিয়ে আলোচনা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছো? যদি বাচ্চারা এইটুকু পর্যন্ত ক্লিয়ার থাকো, দেন আমি বাকি স্লাইডে মুভ করতে পারি। বলো তো এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা? বলো তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার? মিথি বিনতে ছায়া বলছে ক্লিয়ার আপু, অনেকে বলছে ক্লিয়ার আপু। যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরের স্লাইডটা অনেক বেশি ইজি, সেটা হবে কোষের গঠন নিয়ে। কি নিয়ে হবে? কোষের গঠন নিয়ে। দেখো কোষের প্রকারভেদ, এই সেই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষটাকে ভাগ করা হয়েছে, যেটাকে আমি বলেছিলাম দুই প্রকার। একটা হবে প্রোক্যারিওটিক বা আদি কোষ আর একটা হবে প্রকৃত কোষ। দেখো এখানে দুইটা কোষ দেখতে পাচ্ছ।
এটা একটা কোষ, এটা একটা কোষ, এই দুইটা কোষ নিয়ে আলোচনা হবে। আমি বলেছিলাম না একটা আদি কোষ, এটা হচ্ছে আদি কোষ। এটা কি কোষ? আদি কোষ। আর এটা কি কোষ হবে? এটা হবে প্রকৃত কোষ। আগে তোমরা ছবিগুলো একটু ক্লিয়ার করো, তারপরে আমরা বাকি পার্থক্যটা আমরা আবার আলাদা করে লিখাবো। দেখো, আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত আছে। তখন সুগঠিত নিউক্লিয়াস কি, বা নিউক্লিয়াসে কয়টা পার্ট আছে তা আগে জেনে নেই, তাহলে আমরা সুগঠিত নিউক্লিয়াস বা সুগঠিত নয় এরকম নিউক্লিয়াস বুঝতে পারবো। আমি যদি দেখো, আমি একটা নিউক্লিয়াসের এখানে একটা ছবি আঁকবো, কি একটা নিউক্লিয়াসের ছবি আঁকবো। দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? একটা নিউক্লিয়াস আঁকলাম। তো দেখো, নিউক্লিয়াসের মধ্যে আমি আবার একটু ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে দিলাম, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে একটা ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখো, নিউক্লিয়াসের মাঝখানে একটা কালো অংশ দিলাম, যেটাকে নিউক্লিওলাস বলা হয়। তারপরে এরকম আবার অনেক ডট 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 দেওয়া হলো। তাহলে দেখো, নিউক্লিয়াসে কয়টা অংশ পাওয়া যায় আমরা একটু দেখে নেই। এই যে কালো অংশটা হচ্ছে, কালো অংশটার নাম হচ্ছে নিউক্লিওলাস। কালো অংশটার নাম কি হবে? নিউক্লিওলাস। যদিও আজকে এই টপিকটা আমি আবার পড়াবো। আর এই বাইরের অংশটা হচ্ছে মেমব্রেন। বাইরের অংশটা কি? মেমব্রেন। আর এই যে তন্তুর মতো অংশটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এই তন্তুর মতো অংশটাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিন। আর ডট 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 অংশগুলোকে কি বলা হচ্ছে? নিউক্লিওপ্লাজম। দেখতে পাচ্ছ কর্নার থেকে? নিউক্লিওপ্লাজম। তাহলে আর মাঝখানে ফাঁকা জায়গাটা হচ্ছে রন্ধ্র। এই পাঁচটা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। যদি কোনো নিউক্লিয়াসে এই মেমব্রেনটা, বাইরের আবরণটা আর এই ঘন অংশটা যদি না থাকে, মানে নিউক্লিওলাস আর এই মেমব্রেনটা যদি না থাকে, তখন সেটাকে আমি সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো না। তখন এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসের গঠন। আর নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস যদি না থাকে, তখন সেটা সুগঠিত নিউক্লিয়াস হবে না। কি বললাম? সুগঠিত নিউক্লিয়াস হবে না। এখন দেখো, এখানে যে নিউক্লিয়াসটা আছে, এখানে দেখো নিউক্লিয়াসে এটা তো দেখো ক্রোমোজোমাল ডিএনএ। ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ, যেখানে আমি এখানে ক্রোমোজোমটা ক্রোমাটিন তন্তু যেটা লিখলাম। এই যে ক্রোমোজোমালটা, এখানে কোনো আবরণ দিয়ে আবৃত আছে না। এখানে কোনো নিউক্লিওলাস ছোট দানার মতন অংশ দেখতে পাচ্ছ না। তার মানে এখানে ক্রোমোজোমাল তন্তু আছে, নিউক্লিয়ার কোনো আবরণ নেই। কিন্তু তার মানে এখানে সুগঠিত নিউক্লিয়াস নেই, কিন্তু এখানে সুগঠিত নিউক্লিয়াসটা আছে। সবকিছু একেবারে পারফেক্ট ভাবেই আছে। আবার দেখো, এখানে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট, অনেক অঙ্গাণু আছে। কিন্তু এখানে দেখো তেমন কোনো অঙ্গাণু এখানে আমি দেখতে পাচ্ছি না। দেখতে পেলাম? পাইনি কিন্তু। আবার দেখো, এখানে প্লাজমিড দেওয়া আছে, যেখানে বৃত্তাকার গোলাকার। দেখো, এই জায়গায় হচ্ছে একটা বৃত্তাকার অংশ দেওয়া আছে। এই বৃত্তাকার অংশ হচ্ছে ডিএনএ। প্লাজমিড যেটা বলা হচ্ছে, এটা বৃত্তাকার অংশকে ডিএনএ বলা হচ্ছে। আর এখানে শুধুমাত্র ডিএনএ না, এই যে ক্রোমোজোম যেখানে আছে, আরএনএ, হিস্টোন, প্রোটিন সব আছে। পরবর্তীতে আবার দেখো, এই জায়গায় কোষ গহ্বর আছে, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় কিন্তু ফোটা 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 করে অনেক অংশ দেখা যাচ্ছে। এই ফোটা ফোটা সবুজ যেগুলো অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে রাইবোজোম। আর এখানেও রাইবোজোম আছে, প্লাস রাইবোজোমের পাশাপাশি অন্যান্য অঙ্গাণুও আছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি। ব্যাকটেরিয়ার একটা ল্যাজও আছে। আর এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি। তাহলে এই পর্যন্ত আমি দুইটা যে পার্থক্যটা বুঝালাম, এই পার্থক্যটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু বলো তো। এই যে দুইটার পার্থক্যটা বললাম, এই পার্থক্যটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু বলো তো। এই পার্থক্যটা কি বুঝতে পেরেছো? এখন যদি এই পার্থক্যটা বুঝতে পারো, তাহলে আমি তোমাদের আদি কোষ আর প্রকৃত কোষের বলো তো পার্থক্যটা ক্লিয়ার আপু। জি আপু, ক্লিয়ার আপু। সো যদি ক্লিয়ার হয়, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি, যেখানে লেখা আছে প্রাককেন্দ্রিক আর সুকেন্দ্রিক কোষের পার্থক্য। এই পার্থক্যটা আমি তোমাদের একটু স্লাইড আকারে লিখে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এটাকে আমি 3টা পার্টে লিখবো। প্রাককেন্দ্রিক আর সুকেন্দ্রিক কোষের পার্থক্য, এটা হবে প্রাককেন্দ্রিক। এটা কি হবে? প্রাককেন্দ্রিক। আর এখানে কি হবে? এটা সুকেন্দ্রিক। এখানে কি হবে? সুকেন্দ্রিক। একটু সুন্দর করে পার্থক্যটা সবাই লিখবো। আর এখানে বৈশিষ্ট্য, যার উপর ভিত্তি করে আমি পার্থক্যটা করছি, যার উপর ভিত্তি করে আমি পার্থক্যটা করছি। সো আমি যদি পার্থক্যটা বানাই, হ্যাঁ, যদি পার্থক্যটা বানাই, প্রথম বৈশিষ্ট্য হবে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে।
সো এখানকার কি কি নাই দেখো, প্রথমটা দেব আমি নিউক্লিওলাস। প্রথমটা কি দেব? নিউক্লিওলাস। এখানে প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিওলাস নাই, আর এখানে আছে। তারপর আসবে নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে কি আসবে? নিউক্লিয়ার মেমব্রেন। তারপর আসবে কি? নিউক্লিয়ার মেমব্রেন। এখানেও নাই, কিন্তু এখানেও আছে। ঠিক আছে, তারপরে কি বলবো? তারপরে বলবো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে কি বোঝানো হচ্ছে? এটা আবারও পরবর্তীতে আছে। সাইটোপ্লাজমিক অঙ্গাণু এখানে নাই, কিন্তু এখানে আছে। অঙ্গাণুর মধ্যে কি কি আছে? সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, যেগুলো যেগুলো হয় ওগুলো হচ্ছে এখানে নেই, কিন্তু এগুলো সুকেন্দ্রিক কোষে পাওয়া যাবে। সাইটোপ্লাজমিক অঙ্গাণু আপাতত লিখে রাখো, এটা আমি পরবর্তী স্লাইডে বুঝাবো আরো কি কি অঙ্গাণু আছে। তারপরে যদি বলতে চাই শুধুমাত্র রাইবোজোম, দেখো রাইবোজোম আছে, এখানে লিখবো শুধুমাত্র রাইবোজোম আছে, শুধুমাত্র রাইবোজোম, শুধুমাত্র আছে, রাইবোজোম আছে। এখানে রাইবোজোম প্লাস অন্যান্য অঙ্গাণুও পাওয়া যাবে। রাইবোজোম, রাইবোজোম প্লাস কি পাওয়া যাবে? প্লাস অন্যান্য অঙ্গাণু, অন্যান্য অঙ্গাণু পাওয়া যাবে। রাইবোজোম প্লাস অন্যান্য অঙ্গাণু পাওয়া যাবে। তারপর আমি যদি বলি ডিএনএ এর কথায় আসো। ডিএনএ, এখানকার ডিএনএ কেমন ছিল? প্রাককেন্দ্রিক কোষে ডিএনএ ছিল গোলাকার। প্রাককেন্দ্রিক কোষে ডিএনএ কেমন ছিল? গোলাকার ছিল। বাট তুমি সুকেন্দ্রিক কোষে ডিএনএ পাবা দ্বিসূত্রক। কেমন পাবা? দ্বিসূত্রক, যেটা আমি 12 চ্যাপ্টারে গেলে বুঝাবো দ্বিসূত্রক কি, দ্বিসূত্রক কিভাবে হয়, তোমরা পরবর্তীতেও জানতে পারবা। এবার আসো, ডিএনএ বললাম তো, এবার এখানে আর কি কি পাওয়া যায়? ঠিক আছে, এখানে শুধুমাত্র ডিএনএ পাওয়া যাবে। দেখো শুধুমাত্র এখানে ডিএনএ পাওয়া যায়, দেখো শুধু ডিএনএ পাওয়া যায়। আর এখানে ডিএনএ প্লাস হিস্টোন কি পাওয়া যাচ্ছে? ডিএনএ প্লাস হিস্টোন প্লাস প্রোটিন, আরও অনেক অন্যান্য অংশ পাওয়া যাচ্ছে। আর প্রাককেন্দ্রিক কোষের আর কি কি এক্সট্রা নাম থাকতে পারে? প্রাককেন্দ্রিক কোষকে আমি আদি কোষ ডাকতে পারি। কি ডাকতে পারি? আদি কোষ। আর তাহলে সুকেন্দ্রিক কোষকে আমি এক্সট্রা কি নামে ডাকতে পারি? এটাকে আমি ডাকতে পারি প্রকৃত কোষ। এটাকে কি নামে ডাকতে পারি? প্রকৃত কোষ। এবং যদি আমি দেখো প্রকৃত কোষ ডাকতে পারি। আবার হচ্ছে প্রোক্যারিওটিক আছে আর ইউক্যারিওটিক। প্রাককেন্দ্রিক কোষ যেটা, এটাকে আমি ডাকতে পারবো প্রোক্যারিওটিক। কি বলবো? প্রোক্যারিওটিক। আর সুকেন্দ্রিক কোষকে কি নামে ডাকতে পারি এক্সট্রা? ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। এখানে প্রো শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ হচ্ছে বিফোর। প্রো মানে হচ্ছে আগে, তার মানে নিউক্লিয়াস তৈরির আগে যে জিনিসটা হয়। আর ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। দেখো বিফোর নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস সম্পূর্ণভাবে তৈরির আগে যেটা হচ্ছে। আর ইউক্যারিওটিক, ইউ শব্দের অর্থ হচ্ছে গুড, মানে হচ্ছে গুড মানে সম্পূর্ণ, আর ক্যারিয়ন মানে তো বুঝতেই পারছো নিউক্লিয়াস, সম্পূর্ণ নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে আমি বলতে পারবো প্রাককেন্দ্রিক কোষ আর ডিএনএ সুকেন্দ্রিক কোষের পার্থক্যগুলো বলতে পারবো। বাচ্চারা বলো তো ক্লিয়ার হয়েছে কিনা এখনো পর্যন্ত? কোন চ্যাপ্টার পড়াচ্ছে আপু? এখন যদি এসে কথা বলো আপু সেকেন্ড চ্যাপ্টার পড়াচ্ছে। দেখো এবার আসো, এস এম মুরসালিন বলছে ক্লিয়ার আপু। 70S রাইবোজোম আর 80S রাইবোজোম। আচ্ছা এখানে আসো, এখানে বলেছিলাম শুধুমাত্র রাইবোজোম আছে যেটা হবে 70S। এখানে রাইবোজোমটা শুধুমাত্র 70S, আর এই জায়গায় যে রাইবোজোম থাকে এটা হচ্ছে 80S। 80S 70S মানে হচ্ছে এস হচ্ছে একটা বেদবার্ড ইউনিট, বেদবার্ড ইউনিট বলা হয়। আর এটার একক হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরিভাবে গঠিত না। 70 মানে এটা কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি চলো একটু দেখি। 70 অংশ যেটা আছে এটা 50 + 30 এইভাবে তৈরি হয়। আর 80 যেটা আছে
80টা কিভাবে তৈরি হয়? 80টা কিভাবে তৈরি হয়? 80টা তৈরি হচ্ছে, 80 টোটাল ইউনিট হবে 100, আর 50-এর টোটাল ইউনিট হবে 80, এভাবে তৈরি হচ্ছে। এস হচ্ছে তোমার বেডবার্থ ইউনিট, এসকে কি বলা হচ্ছে? বেডবার্থ ইউনিট। তাহলে গেল প্রাককেন্দ্রিক আর সুকেন্দ্রিক কোষের পার্থক্য। এবার আসো পরবর্তী স্লাইডে দেহকোষ আর জনন কোষ। আসো দেহকোষ আর জনন কোষ। ফার্স্টের স্লাইডে কিন্তু আমি দেখালাম যে দেহকোষ আর জনন কোষ কিসের উপর ভিত্তি করে করেছিলাম? নিউক্লিয়াসের কাজের উপর বা একটা কোষের কাজের উপর ছিল দেহকোষ। দেহকোষের কাজ কি হবে আপু ভাইয়ারা? দেহকোষের কাজ হবে দেহ গঠন করা। দেহকোষের কাজ কি হবে? দেহ গঠন করা। আর জনন কোষের কথা যদি আমি বলি, জনন কোষের কাজ কি হবে? জনন কোষের কাজ হবে জনন কাজে সাহায্য করা। কি কাজে সাহায্য করবে? জনন কাজে সাহায্য করবে। এখন দেখো আগে দেহকোষে আসো, দেহকোষে আসো। দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন করা। সেটা কিভাবে করবে? ধরো আমার বডি, আমি এইটুকু ছিলাম, এত বড় হলাম। এই যে এত বড় মানুষ হলাম, এটা কোন কোষ বিভাজনের মাধ্যমে হলো? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হলো। মাইটোসিস কোন কোষ বিভাজনের মাধ্যমে হলো? মাইটোসিস। তাহলে এমসিকিউর কোশ্চেন আসতে পারে, দেহ কোষে কোন বিভাজন হয়? মাইটোসিস। যেখানে একটা কোষ আকারে বড় হয়। মাইটোসিস কোন কোষ বিভাজনে? মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেহ কোষে ঘটে। আর মাইটোসিসের মাধ্যমে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? দুইটা কোষ তৈরি হবে। একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? দুইটা কোষ তৈরি হবে। দুইটা দেখতে দেখতেই সিমিলার হবে। দেখতে কেমন হবে? সিমিলার, দেখতে একই হবে। আবার আমি যদি বলি জনন কাজে হেল্প করবে জনন কোষ, তাহলে জনন কোষে কোন কোষ বিভাজন ঘটবে? জনন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটবে। জনন কোষে কোন কোষ বিভাজন ঘটবে? মিওসিস। একটু ক্লিয়ার করে রাখি, জনন কোষে কোন বিভাজন ঘটবে? মিওসিস। এখন দেখো যে মিওসিস যে আমি বলছি, মিওসিসটা কিভাবে হয়? মিওসিসে একটা কোষ থেকে 1 2 3 4 1 2 3 4 চারটা কোষ তৈরি হবে। কয়টা কোষ তৈরি হবে? একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হবে। আবার মিওসিসে ধরো শুক্রাণু, শুক্রাণু কার থেকে আসে? শুক্রাণু আসে বাবা থেকে। একটা শুক্রাণু আর ডিম্বাণু, ডিম্বাণু কার কাছ থেকে আসবে? ডিম্বাণু আসবে মায়ের কাছ থেকে। শুক্রাণু আর ডিম্বাণু দুইটা মিলিত হবে, দুইটা একসাথে হবে, একসাথে তৈরি হয়ে বাচ্চা তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে জাইগোট। কি বলা হচ্ছে? জাইগোট। এই যে শুক্রাণু আর ডিম্বাণু থেকে যে জাইগোট প্রক্রিয়া হবে, এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরির প্রসেসটাই হচ্ছে মিওসিসের মাধ্যমে হয়। কি বললাম? এই যে শুক্রাণু যেটা বাবার বডিতে তৈরি হয় আর ডিম্বাণু যেটা মায়ের বডিতে তৈরি হয়, এই তৈরি হওয়ার প্রসেসটা হবে মিওসিসের মাধ্যমে। তারপর এই দুইটা মিলে তৈরি করবে কে? জাইগোট। এই জাইগোটটা বৃদ্ধি পেয়ে যে আমার মতন মানুষ বা তোমার মতন মানুষ হলো, সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে আমি যদি বলতে যাই, শুক্রাণুকে লিখবো আমি এন দিয়ে আর ডিম্বাণুকে লিখবো এন দিয়ে। এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এন মানে কেমন কোষ হবে? হ্যাপ্লয়েড কোষ। একটু লিখে রাখো, এমসিকিউতে আসে। এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, কারণ একটা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস থাকবে। আর জাইগোট যেটা হবে এন আর এন, এন আর এন, তার মানে কি 2n। তার মানে এটা কি হবে? হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড কোষ যদি মিক্সড হয়ে যায়, এখানে হবে ডিপ্লয়েড কোষ। কেমন কোষ হবে? ডিপ্লয়েড। এটা এমসিকিউর জন্য একটু দাগায় রাখো। এটা জাইগোট কি কোষ হবে? ডিপ্লয়েড কোষ হবে। এইটুকু ক্লিয়ার বাচ্চারা? এইটুকু ক্লিয়ার বাচ্চারা? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার আসো উদ্ভিদ কোষ। এই জায়গা থেকে কখনো সিকিউর কোশ্চেন আসে না, বাট এটা এমসিকিউর কোশ্চেন তোমরা একটু জানা লাগবে, বা একটা অধ্যায়ের বেসিস একটা আইডিয়া তোমাদের নেওয়ার জন্য এই জিনিসটা জানা লাগবে। দেখো উদ্ভিদ কোষের কয়েকটা আমি এখানে নাম লিখবো, যেগুলো অনন্য বৈশিষ্ট্য, যেগুলো স্পেশাল ফিচার। উদ্ভিদ কোষের স্পেশাল ফিচার, তোমার আমার যেমন স্পেশাল কিছু ফিচার থাকে, উদ্ভিদ কোষেরও কিছু স্পেশাল ফিচার থাকবে যেগুলো অন্যদের থাকবে না। দেখো ফার্স্টে দেওয়া আছে কোষ গহ্বর, মাঝখানের একটা অংশ। তারপর দেওয়া আছে কোষ প্রাচীর, যেটা বাইরের একটা ওয়াল। কোষ প্রাচীর কি? বাইরের একটা ওয়াল। এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা কোথায় থাকবে না? যেটা প্রাণী কোষে থাকবে না।
কোষ প্রাচীর। তাহলে স্পেশাল ফিচারগুলোকে আমি যদি আলাদা করে ফেলি, উদ্ভিদ কোষের একটা স্পেশাল ফিচার হচ্ছে কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে পাবা না। উদ্ভিদ কোষ তো বুঝো, যেটা উদ্ভিদ দেহ গঠন করে, আর প্রাণী কোষ যেটা প্রাণী দেহ গঠন করবে। ওকে ফাইন। তারপর দেখো সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমি যে ডট 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 অনেক তরল পদার্থ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাবা সাইটোপ্লাজমিক ধাত্র। আবার দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই জিনিসটা আমি এখন বুঝাতে চাচ্ছি না, কারণ আমার পরবর্তী স্লাইডে এই জিনিসটাতে আমি বুঝাবো। সো আমি এখন বুঝিয়ে তোমাদের মাথাটা নষ্ট করব না। তারপর দেখো নিউক্লিয়াসের অনেকগুলো পার্ট আছে, 5টা পার্ট, যেটা আমি এঁকে দেখালাম ওই 5টা পার্টের কথা এখানে বলা হচ্ছে। দেন আছো আন্তঃকোষীয় ফাঁক। একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ রক্ষার জন্য কিছু ফাঁক থাকবে, যেটাকে আন্তঃকোষীয় ফাঁক বলা হয়। আর যেটা দিয়ে কি করা হবে, পাশের কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে। ওকে, তারপর আসো ক্লোরোপ্লাস্ট। কি বললাম? ক্লোরোপ্লাস্ট। কি বললাম? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টও হচ্ছে উদ্ভিদ কোষের আরেকটা স্পেশাল ফিচার, যেটা প্রাণী কোষে পাওয়া যায় না। আরেকটা স্পেশাল ফিচার কি, যেটা প্রাণী কোষে পাওয়া যায় না, যেটা প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে আমি যদি বলি, দেখো এই ফিগারটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে যখন পার্থক্য করতে বলবো, যাতে তোমাদের পার্থক্যটা ইজিভাবে তোমরা করতে পারো। তো স্পেশাল ফিচার হচ্ছে কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে পাওয়া যায় না, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটাও প্রাণী কোষে পাওয়া যাবে না। এখন একটু বলে রাখছি, ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা, যেটা সিকিউর জন্য অনেক বেশি রাখবে। খাদ্য তৈরি করা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, খাদ্য তৈরি করা। সো আমার উদ্ভিদ কোষ ক্লিয়ার। আরও যে পার্টগুলো আছে আমি পরবর্তীতে দেখাবো। এবার আসো একটা প্রাণী কোষ। এবার আসো একটা প্রাণী কোষ। প্রাণী কোষেরও কিছু স্পেশাল ফিচার থাকবে, প্রাণী কোষেরও কিছু স্পেশাল ফিচার থাকবে, যেটা উদ্ভিদ কোষে পাওয়া যাবে না। উদ্ভিদ কোষে দুইটা ফিচার বললাম, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা বললাম ক্লোরোপ্লাস্ট। দেখি আমাদের বডিতে কি এমন আছে যেটা ওদের বডিতে পাওয়া যায় না। গোলজি বডি পাওয়া যায়, মাইক্রোভিলায় ওইটা হচ্ছে কোষ প্রাচীরের তো না, এটা মেনলি হচ্ছে কোষ ঝিল্লিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কোষ ঝিল্লিতে। ভিলাই আঙ্গুলের মতন একটা অভিক্ষেপ, এটা আমরা করবো, একটু পরে করব। আমি আপাতত বুঝাই একটা কোষের মধ্যে কি কি আছে, এটা তোমাদের জানা দরকার। এই যে সেন্ট্রিওল যেটা দেখতে পাচ্ছ, কি সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম যেটা দেখতে পাচ্ছ, সেটা কোথায় পাওয়া যাবে? সেটা হচ্ছে প্রাণী কোষে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ ওকে ওকে, সাবধানে যাই। তাহলে দেখো এই যে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম যেটা বললাম, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমগুলো কোথায় পাবো? সেটা পাবো প্রাণী কোষে। সেন্ট্রোজোম কি বললাম? সেন্ট্রোজোম, একটু মাথায় রাখো, সেন্ট্রোজোম, যেটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যাবে, উদ্ভিদ কোষে পাওয়া যাবে না। কি বললাম? উদ্ভিদ কোষে পাওয়া যাবে না, সেন্ট্রোজোম, ঠিক আছে। আর কোষ গহ্বর, রাইবোজোম, নিউক্লিয়াস সবগুলো তোমার প্রাণী কোষে পাওয়া যাবে। তাহলে আমি যদি পার্থক্য বেস যদি বলতে যাই, তাহলে একটু খেয়াল করো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে আমি যদি পার্থক্য বেস আকারে বলতে যাই, আমি কয়েকটা পার্থক্য দিচ্ছি, একটু আবার লিখে নাও বাচ্চারা। উদ্ভিদ কোষে দেখো, ফার্স্টে আমি হচ্ছে এটা উদ্ভিদ কোষ, প্রথমটা হচ্ছে উদ্ভিদ কোষ আর পরেরটা হবে প্রাণী কোষ। পার্থক্যের বেসিসগুলো কি কি? পার্থক্যের বেসিস হচ্ছে, প্রথমে হবে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের আছে, উদ্ভিদ কোষের আছে, প্রাণী কোষে নাই। কোষ প্রাচীর গেল। আবার উদ্ভিদ কোষে কি আছে বললাম? ক্লোরোপ্লাস্ট। এগুলো হচ্ছে মেন পার্থক্য, সো এগুলো আমার আগে দেওয়া লাগবে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট এটার আছে, এটার নাই। আবার আমি যদি বলি সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম এগুলো এমসিকিউতে আসে তো, সো এমসিকিউর জন্য একটু ক্লিয়ার রাখো, এমসিকিউর জন্য ক্লিয়ার রাখো। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষের নাই, কিন্তু প্রাণী কোষের বেলায় আছে। দেন আর কি পার্থক্য? তুমি যদি একটু খেয়াল করো, আমি আবার একটু উদ্ভিদ কোষে যাচ্ছি, একটা বড় গহ্বর দেখতে পাচ্ছ মাঝখানে, যেটাকে কোষ গহ্বর বলা হয়, কিন্তু প্রাণী কোষের বেলায় এরকম কোনো কোষ গহ্বর তুমি দেখতে পাচ্ছ না। তাহলে আমার
নেক্সট পয়েন্টটা হবে কি কোষ গহ্বর। নেক্সট পয়েন্টটা হবে কি কোষ গহ্বর। এটা কি লিখবো এখানে বড়, ঠিক আছে, কোষ গহ্বর বড়। এখানে নর্মালি দেখো থাকতেও পারে আবার নাও থাকতে পারে, থাকলেও কেমন থাকবে, থাকলেও ছোট ছোট, থাকলেও ছোট ছোট কোষ গহ্বর পাওয়া যাবে। এখন পরের পার্থক্য দেখো, চারটা পার্থক্য অলরেডি হয়ে গেছে, চারটা পার্থক্য অলরেডি হয়ে গেছে। তাহলে পরের পার্থক্য দেখার জন্য আমি আবার স্লাইডে চলে যাই। এখানে উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের পজিশনটা একটু দেখো। নিউক্লিয়াসটা কোষ গহ্বর থাকার কারণে এক পাশে ছিল, আর এই জায়গায় দেখো নিউক্লিয়াসটা কোথায় আছে, সেন্টার বরাবর আছে, মাঝ বরাবর আছে। তাহলে আমি এই জায়গায় যদি আমি পার্থক্য দেওয়া লাগে, তাহলে কিসের পার্থক্য দেব, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পার্থক্য যদি আমি আরেকটা পয়েন্ট দেই, নিউক্লিয়াস এটা লিখবো এক পাশে, নিউক্লিয়াস এক পাশে। আর এখানকার নিউক্লিয়াস কোথায় থাকবে, সেন্টারে অথবা মাঝে। তাহলে আমার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ পর্যন্ত শেষ। এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার? বাচ্চারা একটু বলো তো। ওকে, একজন বললো উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। অবশ্যই। ওকে, জি আপু ক্লিয়ার বলছো। তাহলে পরের স্লাইডে দেখো কোষ প্রাচীরের গঠন। পরের স্লাইডটা কোষ প্রাচীরের গঠন। আর এই জিনিসটা কিসের জন্য আসে, গয়ের জন্য আসে। কিসের জন্য আসে, গয়ের জন্য আসে। সো এই জিনিসটা গয়ের জন্য আসতে হলে আমরা কি কি পড়বো আপু, কিভাবে লিখবো? কোষ প্রাচীরের গঠন প্রথমত কে দেখছে, রবার্ট হুক দেখছে। উনি আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে যে জিনিসটা প্রথমে দেখেছিলেন সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গঠনে আমাদের তিনটা জিনিস জানা লাগবে। কয়টা জিনিস জানা লাগবে, তিনটা। দেখো তিনটা উপাদান পাওয়া যাবে। কয়টা, তিনটা উপাদান জানা লাগবে কোষ প্রাচীরের গঠনে, ঠিক আছে? প্রথমটা কি, প্রথমটা হবে মধ্যপর্দা। প্রথমটা কি হবে, মধ্যপর্দা। দেখো তোমরা ফিগারটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, তাই তো? ওকে, মধ্যপর্দা হচ্ছে এই যে মাঝখানের কালো অংশ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধ্যপর্দা। দেখো লেভেলিং করা আছে মধ্যপর্দা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখে আমি একটু দেখে আসি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা তো যাচ্ছে, দেখা যাচ্ছে। তো মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি ওই অংশটাকে কি বলা হচ্ছে, মধ্যপর্দা, ঠিক আছে? হ্যাঁ 1665 সালই হবে, 1665 সালই হবে। কোষ প্রাচীরে প্রথমত যিনি দেখেছিলেন তিনি 1665 সালে হবে। হ্যাঁ ওকে ওকে, যা সাবধানে যাইও। ওকে, মাঝখানে যে পর্দাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মধ্যপর্দা, ঠিক আছে? মধ্যপর্দা তাহলে কি কি উপাদান নিয়ে তৈরি, তোমাকে এটা লিখতে হবে। আমি এখন এখানে যেটা লিখে দেবো সেটা তোমাকে এখানে লিখতে হবে। এটা লিখবা সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট। কি, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, দুইটা উপাদান নিয়ে তৈরি। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আসা, দেখো দুইটা উপাদান নিয়ে মধ্যপর্দা তৈরি হয়। গোলজি বডি, গোলজি বডি কি তোমরা হয়তো বা জানবা না, আমরা পরের স্লাইডে দেখাবো। গোলজি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভেসিকল। তোমরা এগুলো সিকিউতে লাইন ওয়াইজ লাইন লিখতে হবে, এগুলো প্যারা করে লিখতে হবে, নয়তো ভালো মার্ক আসবে না। প্যাকটিন জাতীয় ভেসিকল, কি বললাম, প্যাকটিন জাতীয় ভেসিকল। এই দুইটা উপাদান নিয়ে কি তৈরি হবে, মধ্যপর্দা। এই দুইটা উপাদান নিয়ে কি তৈরি হবে, মধ্যপর্দা হবে। প্যাকটিন জাতীয় ভেসিকল থাকার কারণে এই মধ্যপর্দাটা অনেকটা কিসের মতো হবে, জেলির মতো হবে। কিসের মতো হবে, জেলির মতো হবে। মধ্যপর্দা ক্লিয়ার হয়েছে সবার? মধ্যপর্দা ক্লিয়ার হয়েছে? আপু আবার বলেন। মধ্যপর্দা তো সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস গোলজি বডি থেকে আসা
প্যাকটিন জাতীয় ভেসিকল একসাথে যুক্ত হয়ে মধ্যপর্দা গঠন করছে, আর এই মধ্যপর্দাটা প্যাকটিন থাকার কারণে জেলির মতো হবে। এটা গেল মধ্যপর্দা, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টটা হবে, 2 নম্বর পয়েন্টটা কি হবে? প্রাথমিক প্রাচীর। 2 নম্বর পয়েন্টটা কি হবে? প্রাথমিক প্রাচীর। একটু খেয়াল করবো আমরা সবাই, কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে, পড়াশোনার জন্য কনসেন্ট্রেশন ধরে রাখা মাস্ট। প্রাথমিক প্রাচীর যেটা আছে, প্রাথমিক প্রাচীরটা হবে এক স্তর বিশিষ্ট। কত স্তর বিশিষ্ট হবে? এক স্তর বিশিষ্ট হবে। কি বললাম? এক স্তর বিশিষ্ট হবে। আর এটা কি দিয়ে তৈরি হবে? এটা কি দিয়ে তৈরি হবে? চলো দেখে নেই কি দিয়ে তৈরি হবে। এটা মূলত সেলুলোজ, এটা মূলত সেলুলোজ। একটু দেখো, সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ প্লাস আর কি দিয়ে তৈরি হবে? আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কি বললাম? কয়টা উপাদান দিয়ে তৈরি হচ্ছে? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি, এই 3টে উপাদান দিয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয়, যেটা এক স্তর বিশিষ্ট হয়। যেটা কত স্তর বিশিষ্ট হবে? যেটা এক স্তর বিশিষ্ট হবে, এবং এটা মূলত 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হবে। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হবে। এই কথাগুলো তোমরা সিকিউর জন্য লিখতে হবে। তুমি যদি এটা চিত্র দিতে চাও দিতে পারো, বা তুমি যদি বইয়ের চিত্র দিতে চাও তাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই চিত্র দিয়েও হবে, এটাও হচ্ছে ইন্টারের বই থেকে নেওয়া। এই চিত্র দিয়েও তুমি বুঝতে পারবে। এটা দিয়ে বুঝালে তোমরা বুঝতে ভালো পারবা, এই জন্য তোমাদের এটা দিয়ে বোঝানো হলো। অনেক সময় তোমাদের মাথায় হ্যাপাজার্ড হয়ে যায়, ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়া যায় এই চিত্র দিয়ে। দেখো, এই যে এইভাবে ডট ডট করে যেটা দেওয়া আছে প্রাথমিক প্রাচীর, একটু খেয়াল করো। প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট হয়েছে, মাঝখানে একটু ডট 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 করে দেওয়া আছে। তার পরবর্তীতে দেওয়া আছে 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। 3 নাম্বারটা কি হবে? গৌণ প্রাচীর। গৌণকে সেকেন্ডারি প্রাচীরও বলা যায়। কি প্রাচীর বলা যায়? গৌণ প্রাচীর। এটা কি দিয়ে তৈরি? গৌণ প্রাচীর যেটা আছে এটা লিগনিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিগনিন। দেখো, লিগনিন, পেকটিন, লিগনিন, পেকটিন ও সুভেরিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিগনিন, পেকটিন ও সুভেরিন দিয়ে তৈরি। এবং এটি 3 স্তর বিশিষ্ট। কত স্তর বিশিষ্ট হয়? 3 স্তর বিশিষ্ট হবে। কত স্তর বিশিষ্ট হবে? এটা 3 স্তর বিশিষ্ট হবে। দেখো, 3 স্তর বিশিষ্ট তো হবে। এই একটা স্তর, এই একটা, যদি বলি 1, এটা হবে 2, আর এটা হবে 3, 3টা স্তর। ভিতরের স্তরটা হচ্ছে 3টা স্তরের মধ্যে বাইরের স্তর যেটা, ওটাকে বলবো বহিস্তর। বাইরের স্তর যেটা, ওটাকে বলবো বহিস্তর। মাঝের স্তর যেটা আছে ওটাকে বলবো মধ্যস্তর। আর ভিতরের স্তর যেটা আছে ওটাকে কোথায় লিখি? ওটাকে লিখি এখানে অন্তঃস্তর। এইটুকু ক্লিয়ার? অন্তঃস্তর। তাহলে দেখো, গৌণ প্রাচীর কত স্তর বিশিষ্ট হয়? 3 স্তর বিশিষ্ট হয়। বাইরের স্তরকে বহিস্তর, বাইরের স্তরকে বহিস্তর, মধ্যস্তরকে মধ্যস্তর, আর ভিতরের স্তরকে অন্তঃস্তর বলা হয়। এইটুকু ক্লিয়ার? হোম ক্লিয়ার? কে বললো? এটুকু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হয়েছে, তাই তো? এখন আসো আরো কয়েকটা এমসিকিউর কোশ্চেন আমরা দেখব। আরো কয়েকটা এমসিকিউর কোশ্চেন দেখব। এমসিকিউর কোশ্চেন কি দেখবো? দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, আর ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, এই জিনিসটা এখন একটু দেখা লাগবে। সো আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা মুছে দিলাম। এখন আমরা পড়ব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি আর ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। এই দুইটা এমসিকিউর জন্য অনেক বেশি বার আসে। আর আচ্ছা, তোমরা নর্মালি বলো তো, একটা কোষ প্রাচীর যেহেতু বাইরে থেকে তৈরি, একটা কোষ প্রাচীর যেহেতু বাইরে থেকে আছে, ঠিক আছে, একটা ওয়াল দিচ্ছে, তাহলে এটার কাজ কি হতে পারে? কোষ প্রাচীর যেহেতু বাইরে থেকে আমাদের ভিতরের অঙ্গাণুগুলোকে সাপোর্ট দিচ্ছে, এটা কাজ কি কি হতে পারে? তাহলে চলো দেখে নেই কি কি কাজ আছে। আগে দেখে নেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। ব্যাকটেরিয়া যেটা আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তোমার কি দিয়ে তৈরি হবে? এমসিকিউতে আসে
প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন। তারপরে আসবে লিপিড, প্রোটিন লিপিড। আর একটা আছে পলিস্যাকারাইড, আর একটা কি হবে? পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড দিয়ে তৈরি, তিনটা। এবং আমি যদি বলি ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? এমসিকিউতে এটাই বেশি আসে, এটাই কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি হবে? কাইটিন দিয়ে তৈরি হবে। কি দিয়ে তৈরি হবে? কাইটিন দিয়ে তৈরি হবে। অ্যান্ড আমি যদি বলি এই যে কোষ যেটা আছে, এই কোষের কাজ কি হবে বলো? কোষের কাজ কি হবে? কোষের কাজ কি হবে? একটা কোষ আমাদেরকে কি কি কাজ করবে? দৃঢ়তা প্রদান করবে। কি করবে? দৃঢ়তা প্রদান করবে, ঠিক আছে? ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করবে। একটু পয়েন্ট আউট করে লেখো। 1 দাও দৃঢ়তা প্রদান, 2 দাও রক্ষা করা, এবং তোমরা 1 2 নিচে নিচে দিয়ে করো। আমার এখানে আমি এইভাবে লিখছি, তোমরা 1 2 নিচে নিচে দিয়ে লিখো। তারপরে কি? যোগাযোগ রক্ষা। কি করবে? যোগাযোগ রক্ষা করবে। তোমাদের বইয়ে একটা ওয়ার্ড দেওয়া আছে প্লাজমোডেজমাটা। এটা হচ্ছে দেখো, এই যে এইভাবে হচ্ছে নালীর মতন একটা অংশ তো থাকে, এইভাবে একটা নালীর মতন অংশ থাকে, এরকম একটা নালী, এটাকে আণুবীক্ষণিক নালী বলা হয়। এই আণুবীক্ষণিক নালীর নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। আণুবীক্ষণিক নালীর নাম কি হবে? প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটা নামক আণুবীক্ষণিক নালী দিয়ে পাশের কোষের সঙ্গে এটা যোগাযোগ রক্ষা করে। কি বলছি? ধরো তুমি তোমার পাশের বাসার আন্টির সাথে বা ধরো একটু মিষ্টি আদান প্রদান করছো বা একটু খোঁজ খবর রাখছো, কি তোমার বাসায় একটা দরজা আছে, তার বাসায় একটা দরজা আছে, তাই তো? এই দরজায় হচ্ছে তোমার এই যে প্লাজমোডেজমাটা, একটা আণুবীক্ষণিক তালি। আবার দেখো মাঝখানে কিছু কূপ এলাকা তৈরি হয়, পিট পেয়ার যেটাকে বলা হয়, কূপ এলাকা, ফাঁকা জায়গা, যেখানে প্রাথমিক প্রাচীরে থাকে না, গৌণ প্রাচীরে থাকে না, সেটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ এলাকা। ওকে, যোগাযোগ রক্ষা করে। আবার বিভিন্ন দ্রবাদির চলন নিয়ন্ত্রণ করবে, দ্রবাদির চলন নিয়ন্ত্রণ করবে। কি বললাম? দ্রবাদির চলন নিয়ন্ত্রণ করে। তাহলে আমি যদি বলি কোষ প্রাচীরের কাজ, এগুলো কি পারা যাবে? কাইটিন কি আপু? কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর, কাইটিন দিয়ে নির্মিত, মোমের মতো একটা অবস্থা, মোমের মতন একটা লেয়ার। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত, মোমের মতো একটা লেয়ার। তাহলে কোষ প্রাচীর পারা যাবে। এখন আসো প্রোটোপ্লাজম, এখন আসো প্রোটোপ্লাজম। ওকে, প্রোটোপ্লাজম। এখন আসবো কি? প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজমটা পড়াবো, প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে অর্ধস্বচ্ছ। প্রোটোপ্লাজমটা কি হবে? অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতন পদার্থ। কেমন হবে? থকথকে জেলির মতন পদার্থ, থকথকে জেলির মতো পদার্থ, থকথকে জেলির মতো পদার্থ। এখন এই পদার্থের কাজ কি? এই পদার্থ কতটুকু অংশ নিয়ে তৈরি? দেখো আমি প্রোটোপ্লাজমটাকে কয়টা পার্টে ডিভাইড করছি। প্রোটোপ্লাজমটাকে আমি যদি একটা কোষকে একটু দেখো, প্রোটোপ্লাজম না, আগে দেখো একটা কোষকে, একটা কোষকে আমি 2 ভাগে ডিভাইড করব। একটা দেব তোমার কোষ প্রাচীর, আর একটা দেব প্রোটোপ্লাজম। একটা দেব দেখো প্রোটোপ্লাজম। একটা কোষকে আমি 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হবে কোষ প্রাচীর। একটা হবে প্রোটোপ্লাজম আর একটা হবে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কোনো ভাগ নেই, কিন্তু প্রোটোপ্লাজম যেটা আছে, প্রোটোপ্লাজমের 3টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 3টা ভাগ। প্রোটোপ্লাজমের কতটা ভাগ আছে? 3টা ভাগ আছে। প্রোটোপ্লাজমের 3টা ভাগ আছে। একটা হবে কোষ ঝিল্লি, একটা হবে কি? কোষ ঝিল্লি, একটা হবে কি? কোষ ঝিল্লি। পরের কাজটা কি হবে? পরের অংশটা কি হবে? পরের অংশটা হবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, যেটা 5টা অংশ নিয়ে গঠিত, 5টা অংশ নিয়ে যেটা গঠিত। আর এর পরের অংশ হবে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। পরের অংশটা হবে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এই অঙ্গাণুর মধ্যে অনেক কিছুই আছে, যেটা আমি একটু পরে আবার আসছি। সাইটোপ্লাজমিক অঙ্গাণু কি আছে? সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে। দাঁড়াও তো দেখি।
সাইটোপ্লাজমিক অঙ্গাণু স্লাইড আছে কিনা? হ্যাঁ, স্লাইড আছে। সাইটোপ্লাজমিক অঙ্গাণু, পরবর্তীতে গেলে বোঝা যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে কি কি আছে। তাহলে দেখো, একটা কোষ দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রাণী কোষের বেলায় কিন্তু কোষ প্রাচীর থাকে না, আর এই প্রোটোপ্লাজমটা তিনটা অংশ নিয়ে গঠিত, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আমি যদি আবার আগের ছবিতে একটু ব্যাক করি, দেখো এটা যদি একটা কোষ হয়, কোষকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছিল এক কোষ প্রাচীর আর একটা হচ্ছিল প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম তিনটা অংশ, এখানে একটা ঝিল্লি আছে, এটা এই ঝিল্লিটা আর নিউক্লিয়াসটা, আর নিউক্লিয়াস বাদে সব কিছু। তার মানে চিন্তা করো, কোষ প্রাচীর হচ্ছে এই বাইরের লেয়ারটা, আর এটা বাদে ভিতরে যা কিছু আছে সব কিছু প্রোটোপ্লাজম। এই বাইরের লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর, আর ভিতরে যা কিছু আছে সব কিছু প্রোটোপ্লাজম। নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটার বাইরে যা আছে সব সাইটোপ্লাজম, আর এই কোষ প্রাচীরের নিচে আছে কোষ ঝিল্লি। এইটুকু ক্লিয়ার কিনা বলো তো এমসিকিউর জন্য? এটুকু ক্লিয়ার কিনা বলো? আর সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে কি কি আছে একটু পরে দেখাচ্ছি। প্রোটোপ্লাজমে দেখো, প্রোটোপ্লাজম তো গেল না, প্রোটোপ্লাজম তাহলে আমরা সম্পূর্ণ পারবো, এমসিকিউতে বেশি আসে থকথকে জেলির মতন পদার্থ, অর্ধস্বচ্ছ। এবার আসো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুই কোষের বেলায় কোষ ঝিল্লি পাওয়া যায়। নূর নবী বলছে ইয়েস ক্লিয়ার আপু, ফাহমিদা ফাইরোজ বলছে ক্লিয়ার আপু, আফিয়া হুমায়রা ক্লিয়ার, জিহাদ হোসেন। আচ্ছা আপু, এসএস এর টাইম দিলে ভালো হয়। আচ্ছা ওকে আপু, এসএস এর টাইম দেবো, তোমরা লেখা শেষে একটু ছবিটা তুলে নিও। ওকে, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা কি? কোষ প্রাচীরের নিচে অবস্থান করছে। কোষ ঝিল্লিটা কি? কোষ প্রাচীরের নিচে অবস্থান করছে। কোষ ঝিল্লি দুই স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট হয়? দুই স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? দুই স্তর বিশিষ্ট হয়। এই যে দুই স্তর বিশিষ্ট হচ্ছে, দুইটা স্তর কি দিয়ে তৈরি হবে? কোষ ঝিল্লি দুইটা স্তর প্রোটিন লিপিড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি হবে? প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। এবং দেখো, এই দুই স্তর বিশিষ্ট প্রাচীর যেটা আছে, এগুলো হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বুঝো? রাবারের মতো হয়, যেটা বাড়লে টানলে বাড়বে, আবার তুমি যদি টান ছেড়ে দাও তাহলে আবার সংকুচিত হবে। স্থিতিস্থাপক হবে আর বৈষম্য ভেদ্য হবে। কেমন হবে? বৈষম্য ভেদ্য হবে। এখন বৈষম্য ভেদ্য মানে কি? ভেদ্যতার উপর ভিত্তি করে তিনটা পার্টে ভাগ করা হয়েছে। বৈষম্য ভেদ্য একটা বৈষম্য ভেদ্য হচ্ছে, ইংলিশে আমি যদি বলতে যাই তাহলে আসবে সিলেক্টিভলি পারমিয়েবল। ইংলিশে যদি বলি তাহলে আসবে কি? সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল তার মানে কি? কিছু সংখ্যক দ্রাবক এইটার মধ্যে দিয়ে চলে যেতে পারবে। কিছু সংখ্যক দ্রাবক এটার মধ্যে দিয়ে চলে যেতে পারবে, এটা হচ্ছে বৈষম্যভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল। কিছু সংখ্যক দ্রাবক এটার মধ্যে দিয়ে চলে যেতে পারবে। ওকে, এখন তুমি যদি ছবি দেখতে চাও, প্রাণী কোষের বেলায় বৈষম্যভেদ্য, দেখো প্রাণী কোষের বেলায় এখানে কিছু, এই যে এটা আমি যদি একটা কোষ ঝিল্লি ধরি, কোষ ঝিল্লি দিয়ে, এই যে আমি যদি এটা কোষ ঝিল্লি ধরি, এই ঝিল্লি যেটা আছে এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এটাকে কি বলা হচ্ছে? মাইক্রোভিলাই। এটাকে কি বলা হচ্ছে? মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কি? মাইক্রোভিলাই হচ্ছে আঙুলের মতো অভিক্ষেপ। কিসের মতো অভিক্ষেপ? আঙুলের মতো। একটু দেখো, আমাদের আঙুলটা কি এমন না? এই যে কোষ ঝিল্লির মধ্যে এরকম কিছু অভিক্ষেপ আছে এমন এমন করে, যেটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ টেনে নিতে, বর্জ্য পদার্থ বলছি, বিভিন্ন ধরনের পুষ্টিকর পদার্থ টেনে ধরতে হেল্প করে। এটা হচ্ছে ভিলাইয়ের মতো, আঙুলের মতো অভিক্ষেপ, যেটাকে মাইক্রোভিলাই বলা হচ্ছে। এটা গেল কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি প্রাণী কোষের বেলায় তো বাইরের দিক থেকে আবরণ দিচ্ছে, আর উদ্ভিদ কোষের বেলায় কোষ প্রাচীরের নিচে অবস্থান করছে। তাহলে প্রাণী কোষকে ভিতর থেকে রক্ষা করা, দৃঢ়তা প্রদান করা, যোগাযোগ সবগুলো কে করছে? কোষ ঝিল্লি, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তাহলে নিয়ে নাও স্ক্রিনশট, নিয়ে নাও। এখানে যদিও তেমন কিছু মাইক্রোবিডাল না, মাইক্রোভিলাই। আচ্ছা, ভিলাই মানে তুমি বিড়াল বলছো? ওকে, নিয়ে নিলাম তাহলে স্ক্রিনশট। তাহলে পরের স্লাইডে চলে যাই। দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণু লেখা আছে। দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর জন্য আমি আবার আগের স্লাইডে চলে যাব। দেখো, এটা যদি একটা কোষ হয়,
এই কোষ গহ্বর, নিউক্লিয়াস বাদে, এখানে নিউক্লিয়াস বাদে একটা যা যা আছে সব কিছু সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে কি কি আছে আপু, আমরা কি কি জানবো বা আমাদের কি কি জানা লাগবে, তাহলে চলো দেখি, জানি, শিখি। সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেগুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। কত ভাগে ভাগ করা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে? দুই ভাগে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, একটাকে কি বলবো? ঝিল্লিযুক্ত, একটাকে কি বলবো? ঝিল্লিযুক্ত, মানে এটার আবরণ আছে। আর একটা হবে ঝিল্লিবিহীন, তার মানে কি এটার আবরণ নেই। ঝিল্লিবিহীন, এটার আবরণ নেই। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা হবে ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত তার মানে কি এটার আবরণ আছে, যাদের বাইরের আবরণ থাকবে তারা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু। কি কি আছে চলো দেখি। মাইটোকন্ড্রিয়া, কি কি আছে তোমাদের বইয়ে যা যা এখন পড়তে হবে সেগুলো এখানে সিরিয়াল ওয়াইজ একটার পর একটা এখানে দেওয়া আছে। আপু এখন একটার পর একটা লিখবো। একটা মাইটোকন্ড্রিয়া, পরেরটা হবে কি? ক্লোরোপ্লাস্ট। পরেরটা কি হবে? ক্লোরোপ্লাস্ট। যা যা পড়াচ্ছে একটু ক্লাসের মাঝে লেখার ট্রাই করো বাচ্চারা, বসে না থেকে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লাস শেষ হওয়ার পরই আমি তোমার হ্যান্ড নোট দেখব, তুমি কতটুকু লিখতে পারছো আমি সেটা দেখব। সেটা আমি প্রত্যেকবারই প্রত্যেক ক্লাসের পরে কিন্তু আমি দেখি কারা কারা নোট সাবমিট করেছো। সো কারা কারা নোট সাবমিট করেছো এটা কিন্তু আমার চোখের সামনে থাকবে। আর যারা নোট সাবমিট করছো তারা তো আমরা জানবো যে না এরা আমার স্টুডেন্ট, এরা যদি কখনো আমার কাছে হেল্প চায় পড়াশোনার ব্যাপারে, আমি তাদের হেল্প করতে দুইবারও ভাববো না, কারণ আমি জানি তারা আমার পরিচিত, এই নামগুলো আমার পরিচিত। বারবার কমেন্ট সেকশনে এই নামগুলো আমি দেখছি বা বারবার নোট সাবমিট করছে, তখন ওদের নামগুলো আমার চোখের সামনে ভাসবে। তাহলে আমার সাথে কমিউনিকেশনের জন্য অবশ্যই তোমার নোট সাবমিটটা করা লাগবে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তারপর কি আছে? মাইটোকন্ড্রিয়া গেল, ক্লোরোপ্লাস্ট। আমি এখানে প্লাস্টিড বলবো, কারণ প্লাস্টিড বললে 3 ধরনের প্লাস্টিডের কথা এখানে চলে আসবে। এবার আসো গোলজি বডি, এবার কি পড়াবো? গোলজি বডি, এগুলো সবগুলো ঝিল্লিযুক্ত। তারপর ইআর লেখার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইআর মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরবর্তীতে কি আছে? কোষ গহ্বর, কোষ গহ্বর। আবার দেখো পরেরটা আছে লাইসোজোম, পরেরটাতে কি আছে? লাইসোজোম। এগুলো হচ্ছে তোমার ঝিল্লিযুক্ত অঙ্গাণু, একটু লিখে নাও, এগুলো লিখে নাও। আমি দেখবো সবার নোট, দেখবো সবার নোট দেখা লাগবে। পড়া শেষ হওয়ার সাথে সাথে নোট সাবমিট করবা বন্দি পাঠশালা স্কুল গ্রুপে, আমি সবার নোট দেখবো। কমিউনিকেশন থাকা লাগবে, নয়তো তুমি ওই প্রান্তে থাকো আমি এই প্রান্তে থাকি, তোমার বাড়ি কই আমার বাড়ি কই আমি তো চিনবো না। তাহলে আমার স্টুডেন্টদের সাথে আমার তো একটা কমিউনিকেশন থাকা লাগবে, আমার তো চেনা লাগবে এরাই আমার স্টুডেন্ট, যাতে কোনো না কোনো দিন আমি বলতে পারি ওরা আমার কাছে পড়ে গেছে, তাই তো আমি ওদের দেখছি, আমি ওদের চিনি। সো কমিউনিকেশনটা থাকা লাগবে। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে 3টে অঙ্গাণু পড়বো। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে কয়টা অঙ্গাণু পড়বো? 3টা। একটা হবে কোষ কঙ্কাল, একটা হবে কোষ কঙ্কাল। দেন কোষ কঙ্কালের পরে কি আসবে? রাইবোজোম। কোষ কঙ্কালের পরে কি আসবে? রাইবোজোম। কোষ কঙ্কালের পরে কি আসবে? রাইবোজোম। এবং পরেরটা হচ্ছে সেন্ট্রোজোম। পরেরটা কি হবে? সেন্ট্রোজোম। পরেরটা কি হবে? সেন্ট্রোজোম। সো সব একটু স্ক্রিনশট নিয়ে রাখো। যার নোট উল্টাপাল্টা হয়েছে সমস্যা নাই, নোট দিবা, সমস্যা কি? ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? তাহলে দেখো পরের স্লাইডে যাই। দেখো মাইটোকন্ড্রিয়া, এতক্ষণ যা পড়ালাম সব আউল ফাউল পড়া, সিকিউর জন্য ইম্পর্টেন্ট পড়ায়নি। এতক্ষণ আমি তোমাদের বেসিকই দিলাম, মানে তোমাদের বেসটা মজবুত করলাম। হয় না যে একটা বিল্ডিং তৈরি করতে হবে, ওই বিল্ডিংয়ের জন্য বেসটা আগে ঠিক করা লাগে, সেই তোমাদের বেসই দিয়ে গেলাম এতক্ষণ। এখন ঢুকলাম মেন পড়ায়। এই মেন পড়াতে সিকিউর কোশ্চেন আসবে। মাইটোকন্ড্রিয়া,
ম্যাক্সিমাম সিকিউর কোশ্চেন আসে, ম্যাক্সিমাম, খ প্লাস গ অর ঘ, ম্যাক্সিমাম সিকিউর কোশ্চেন আসে মাইটোকন্ড্রিয়া থেকে, ম্যাক্সিমাম সিকিউর কোশ্চেন আসে। সো আমি তোমাদের মাইটোকন্ড্রিয়াটা আবার একটু এঁকে দেখাতে চাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা লেয়ার আছে, ভিতরে একটা ভাঁজ ভাঁজ অংশ থাকে। মাইটোকন্ড্রিয়া সবাইকে আঁকতে হবে, যার হাতের লেখা ভালো তাকেও আঁকতে হবে, যে চিত্র আঁকতে পারো না তাকেও আঁকতে হবে, যে বলে আমি কোনোদিন পেন্সিলই ধরি নাই তাকেও আঁকতে হবে। পরীক্ষার হলে এমনি এমনি নাম্বার তোমাকে দিয়ে যাবে না, তোমাকে টিচার থেকে মার্ক আদায় করে নিতে হবে, টিচারকে ইমপ্রেস করতে হবে, অ্যান্ড বাই ইউর খাতা, তোমার খাতা প্রেজেন্টেশনের মাধ্যমে। সো দেখো, আমি যদি এখন একটা মাইটোকন্ড্রিয়া আঁকি, মাইটোকন্ড্রিয়াটা কিভাবে আঁকবো সবাই আমার সাথে সাথে আঁকা ট্রাই করবা, অথবা একটু দেখো আমি কিভাবে আঁকছি। যদি আমি বোর্ডে আঁকছি অত ভালো করে যে আঁকতে পারবো তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। মাইটোকন্ড্রিয়া, ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এটা একটা বাইরের লেয়ার, এবং দেখো ভেতরের লেয়ারটা আমি কিভাবে আঁকছি, আমার মতন করে একটু আঁকার ট্রাই করবা বা একটু দেখো, দেখলে পারবা। এ এ এ এই যে মাইটোকন্ড্রিয়া, আমি এঁকে ফেললাম মাইটোকন্ড্রিয়া। দেখো দুইটা ছবি পাশাপাশি দেওয়া, ঠিক আছে, এটা হলো মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো এখানে গোল 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 করে, আমার তো এত টাইম না, আমি যদি সম্পূর্ণ গোল করতে যাই তাহলে তো পুরো ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। এরকম করে করে পুরাটাতে এরকম করে করে পুরাটাতে কি দিয়ে দাও, গোল গোল করে দিয়ে যাবা, ঠিক আছে, পুরাটাতে করবা। তারপর এরকম ডট ডট অংশ থাকবে, এরকম ডট ডট অংশ থাকবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখো তো সবাই ক্লিয়ার কিনা, এই ছবিটা সবাই আঁকতে পেরেছো কিনা একটু দেখি, এই ছবিটা একটু আঁকতে পেরেছো কিনা একটু দেখি, এই ছবিটা কি সবাই আঁকতে পেরেছো? ছবিটা কি সবার আঁকা হয়েছে? ওকে, কারা বলছে? মিথি বিনতে ছয়া বলছে ক্লিয়ার হয়েছে। যদি আঁকা হয়ে থাকে দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা 2 স্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এই কথাগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এটা 2 স্তর বিশিষ্ট, বাইরের স্তর হচ্ছে বহিস্তর, বাইরের স্তরকে কি বলা হয়? বহিস্তর। আর ভিতরের স্তরকে, এই যে ভিতরে ভাঁজ অংশকে, এই ভাঁজ অংশকে বলা হচ্ছে অন্তঃস্তর, ভাঁজ অংশকে কি বলা হচ্ছে? অন্তঃস্তর। বহিস্তর দেখো তো কোনোভাবে ভাঁজ আছে কিনা? বহিস্তরটা হচ্ছে ভাঁজবিহীন, বহিস্তরটা হচ্ছে ভাঁজবিহীন, বহিস্তরটা হচ্ছে ভাঁজবিহীন। আর অন্তঃস্তরটা ভাঁজযুক্ত, অন্তঃস্তরটা কি? ভাঁজযুক্ত। এই ভাঁজ অংশকে কি বলা হয় জানো? এই ভাঁজ অংশকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজ অংশকে কি বলা হয়? ক্রিস্টি। এই ভাঁজ অংশকে কি বলা হয়? ক্রিস্টি। ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কিছু গোলাকার বস্তু দেখা যাচ্ছে, তাই না? ক্রিস্টির গায়ে কিছু গোলাকার বস্তু দেখা যাচ্ছে। এই গোলাকার বস্তুগুলোকে কি বলা হচ্ছে? এই গোলাকার বস্তুগুলোকে বলা হয় অক্সিজম। এই গোলাকার বস্তুগুলোকে কি বলা হচ্ছে? অক্সিজম। গোলাকার বস্তুগুলোকে কি বলা হচ্ছে? অক্সিজম। আর এই অক্সিজমটা হচ্ছে কি থাকে? অক্সিজমে এনজাইম বা উৎসেচক থাকে। কি থাকে? এনজাইম বা উৎসেচক থাকে। আর ভিতরে ডট 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 যেগুলো আমি দিলাম সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। সেটাকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স। সেটাকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স। তাহলে এইগুলো মাইটোকন্ড্রিয়ার গঠন। এই যে দুইটা স্তর আঁকলা, দুইটা স্তর আঁকলা, দুইটা স্তর কি দিয়ে তৈরি? এ পর্যন্ত যতগুলো স্তর পাবো ছত্রাক বাদে ম্যাক্সিমাম গুলাই প্রোটিন লিপিড দিয়ে তৈরি, প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। এখন দেখো এই যে দুইটা স্তর আছে, এই দুইটা স্তরের মাঝে একটু গ্যাপ আছে না? দেখো মাঝে কিন্তু একটু গ্যাপ আছে, আর এই গ্যাপটা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। 6 থেকে 8 ন্যানোমিটার। এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। কি? 6 থেকে 8 ন্যানোমিটার। মাইটোকন্ড্রিয়া, তাই তো? দেখো মাইটোকন্ড্রিয়া দুইটা শব্দ নিয়ে তৈরি। কয়টা শব্দ নিয়ে তৈরি? দুইটা। একটা হচ্ছে মাইটোস, ঠিক আছে, আর একটা হচ্ছে কন্ড্রিয়ন। দেখা যাচ্ছে তো, তাই না? একটা মাইটোস আর একটা কন্ড্রিয়ন। মাইটোস শব্দের অর্থ হচ্ছে থ্রেড।
থ্রেড না, থ্রেড মানে সুতা, থ্রেড মানে কি সুতা। আর কন্ড্রিয়ন শব্দের অর্থ হচ্ছে গ্রেন মানে দানা, গ্রেন মানে কি দানা। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া শব্দের অর্থ, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া শব্দের অর্থ। বাইজিদ হোসেন আপু আমিও তো কমেন্ট করি, আমার নাম নেন না কেন? তোমার কমেন্ট আস্তে আস্তে হয়তো অন্যদের কমেন্টটাই অনেক বেশি চলে আসে। ওকে, গ্রেন বা দানা। মাইটোকন্ড্রিয়াটা কে আবিষ্কার করছেন? তোমাদের বই অনুযায়ী অল্টম্যান, তোমাদের বই অনুযায়ী অল্টম্যান 1886 সালে এটা আবিষ্কার করেছেন। আর এটা আবিষ্কার করে নাম দিয়ে বায়োব্লাস্ট, নাম দিয়েছিলেন কি বায়োব্লাস্ট। বায়োব্লাস্ট মানে এটা জন্মগত নাম হচ্ছে বায়োব্লাস্ট। পরবর্তীতে বিজ্ঞানী বেন্ডা, কে বিজ্ঞানী বেন্ডা, এটাই এমসিকিউতে বেশি আসে। বেন্ডা 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 1898 সালে এটাকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। বিজ্ঞানী কত? 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, ঠিক আছে। আর একটা কোষে মিনিমাম 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে। কতটা? 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। 300 থেকে, দেখো আমি কিন্তু একটা লাইন সম্পূর্ণ লিখি না, একটা ওয়ার্ড দিয়ে বুঝাই। একটা লাইন যদি সম্পূর্ণ লিখতে হয় আমি এক ক্লাসে হয়তো বা তোমাকে 2-1টা টপিকই বুঝাতে পারবো। সো আমি যেভাবে সম্পূর্ণ লিখি, যদি লাইভের সাথে সাথে যদি ক্লাসের নোটটা না করা হয় তাহলে কিন্তু কভার করতে পারবে না, তাই না? সো দেখো একটা কোষে কতটা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে? একটা কোষে মিনিমাম 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, ঠিক আছে। কতটা থাকতে পারে? 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? 300 থেকে 400টা পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। আর যকৃতের কোষে, যকৃত মানে কি লিভার, যকৃত কোষে কতটুকু? 1000টা মাইটোকন্ড্রিয়া থাকে। কতটুকু? 1000 মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ যকৃতকে অনেক কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লিয়ার হয়েছে? সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, এতক্ষণে নিয়ে নেওয়ার কথা। আমি পরের স্লাইডে চলে গেলাম। কি লেখা আছে? মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? কি লেখা আছে? মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? মজার একটা টপিক, এটাই আসে তোমার ক্ষয়ের জন্য। কিসের জন্য আসবে? ক্ষয়ের জন্য। কেন বলা হয় শক্তিঘর? প্রথম আমাকে যখনই কোনো কোশ্চেনের আনসার ক্ষয়ের জন্য লিখতে হয় 2 প্যারাতে লিখতে হবে। প্রথম প্যারাতে হোয়াই মানে কেনর আনসার, আর পরের প্যারাতে আমার এটার ডেসক্রিপশনটা আসবে। তো কেনর আনসার মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়? অবশ্যই এখানে শক্তি উৎপন্ন হয়, এটা হবে কেনর আনসার। তাহলে এখানে শক্তি উৎপন্ন হয়, এখানে কি হয়? শক্তি উৎপন্ন হয়, তাই এটাকে কি বলা হচ্ছে? শক্তিঘর, ঠিক আছে। তোমরা লিখবা মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয় বলে একে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। তাহলে এবার পরের প্যারাতে আমি কি লিখবো? পরের প্যারাতে লিখতে হবে কিভাবে শক্তিটা উৎপন্ন হচ্ছে, কোথায় শক্তি উৎপন্ন হচ্ছে, কেন শক্তি উৎপন্ন হচ্ছে। 3টা কোশ্চেন। তাহলে দেখো কিভাবে শক্তিটা উৎপন্ন হচ্ছে। এটা নর্মালি আমাদের বডিতে না, আমরা যখন খাবার খাই আবার অক্সিজেন নেই, খাবার আর অক্সিজেনের মাধ্যমে একটা জিনিস একটু দেখো, যেটা 4th চ্যাপ্টারে গেলে আমি পড়াবো। 4th চ্যাপ্টার, খাবার যখন খায় আর অক্সিজেনটা যখন নেই তখন আমার বডিতে শক্তি, এটিপি মানে শক্তি। আপাতত একটু আইডিয়া নিয়ে নাও, 4th চ্যাপ্টারে পড়া, তোমাদেরই পড়া, সো একটু আইডিয়া তো নেওয়া লাগবে। শক্তি উৎপন্ন হয় যাতে পরবর্তীতে ওই চ্যাপ্টার পড়াতে গেলে কষ্ট না হয়। তাহলে আমরা যখন খাবার খাই অক্সিজেনের মাধ্যমে ওই খাবারটা বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। আর এই শক্তি উৎপন্নের জন্য কয়টা ধাপ আছে জানো? 4টা ধাপ আছে। শক্তি উৎপন্নের জন্য কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা ধাপ। 4টা ধাপকে আমি একটু নাম লিখি, মানে যাদের হচ্ছে অনেকের আবার একটু বেশি পড়ার অভ্যাস, তারা যদি একটু পড়ো তাহলে বেটার। আমার তো সবাইকে টার্গেট করে পড়াতে হয়, তাই না? এখন 4টা ধাপে আমি 4টা ধাপের একটু নামটা লিখি, তোমাদের বইয়েরই পড়া, আমি আসমান থেকে পড়াচ্ছি না। গ্লাইকোলাইসিস, 4টা ধাপের নাম কি হবে? গ্লাইকোলাইসিস। 4টা ধাপের নাম কি হবে? গ্লাইকোলাইসিস। তারপর আছে কি 2 নাম্বার, ইংলিশে লিখি, হ্যাঁ ইংলিশে একটু লিখলাম, এসিটাইল কোয়ে, ইংলিশে লিখতে ভালো লাগে আমার। ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। এবং 4th ওয়ান কি হবে? 4th ওয়ান হবে
ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা ধাপের প্রথম ধাপটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। কোথায়? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি এতক্ষণ তো পড়াই ফেললাম, তাই না? আর বাকি 3টা ধাপ কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়ায়। বাকি 3টা ধাপ কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য এখানে এই 3টা ধাপ সংঘটন হওয়ার টাইমে অনেক বেশি এটিপি তৈরি হয়। আর এই এটিপি গুলো থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এখন আমার কোশ্চেন হচ্ছে, কেন এই 3টা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়ায় অক্সিজম আছে না? অক্সিজমে এনজাইম থাকে, আর এই এনজাইমগুলো বেশি থাকার কারণে, এনজাইমগুলোর কারণে এই বিক্রিয়াগুলো ওখানে সংঘটিত হয়। তাহলে আমি আনসারটা কিভাবে গুছাই বলবো একটু বলে দেই। জীবের শ্বসনের বিভিন্ন ধাপ মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়, বিশেষ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই ধাপগুলোর নামও লিখতে পারো। কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়ায়। কেন? কারণ এইসব ধাপ সংগঠনের জন্য যে এনজাইম লাগবে সেগুলো মাইটোকন্ড্রিয়ায় থাকে, এই জন্য এগুলো মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। আর এসব ধাপে মোটামুটি অনেক শক্তি উৎপন্ন হয়। আর এই শক্তি উৎপন্ন যেহেতু মাইটোকন্ড্রিয়া হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। বুঝা গেছে নাকি যায় নাই বলো? ইটিএস কি? ইটিএস কি? ইটিএস হচ্ছে ইলেকট্রন, ইটিএস কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ক্লিয়ার? শারিয়ার আবির বলছে ক্লিয়ার আপু। ফাহমিদা ফাইরোজ মোহাম্মদ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে। মিথি বিনতে ছায়া বলছে আপু লেখা অনেক খারাপ, নোট কিভাবে দেব? তোমার চেহারা যদি অনেক খারাপ হয়, তুমি কি তোমার বাবা মায়ের সামনে কখনো যাবা না? বলো, চেহারা খারাপ হলে কি তোমার মুখ কাউকে দেখাবা না? এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত, তাই না? আমাদের চেহারা খারাপও হতে পারে, লেখাও খারাপ হতে পারে। তাই বলে যে আমি প্রতিযোগিতা থেকে পিছিয়ে আসবো এমন তো কোনো ব্যাপার না। এই দুনিয়া হচ্ছে প্রতিযোগিতার জায়গা, প্রতিযোগিতা করে এখানে টিকে থাকতে হবে। যেমন আমি এই জায়গায় আসছি, আমি এমনি এমনি আসিনি, আমার লাইফেও কিন্তু অনেক হিস্ট্রি আছে। তোমাদের লাইফ মানে তোমাদের স্টেজ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি এই পর্যায়ে আসছি। শুরুতে যে আমার হাতের লেখা অনেক ভালো ছিল তাই না, প্র্যাকটিস করতে হবে, আসবে। তাহলে তোমার হাতের লেখা খারাপ হলেও হোক, সমস্যা কি? তাই বলে কি আমি প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাব? আমি প্র্যাকটিস করব, ভালো হওয়ার ট্রাই করব, ভালো যাতে হয় সেই জন্য ট্রাই করব। কিন্তু যদি না হয় তাহলে তো সৃষ্টিকর্তা প্রদত্ত। আর এমন না যে হাতের লেখা সৃষ্টিকর্তা প্রদত্ত হয়, তুমি ট্রাই করলে অবশ্যই আস্তে আস্তে ভালোর দিকে যাবে, কিন্তু তাই বলে তো প্রতিযোগিতা থেকে পিছনে সরানো যাবে না। তুমি যদি নোট সাবমিট না করো, তোমার কতটুকু ভুল হচ্ছে, তুমি কতটুকু শিখতে পারছো, তা আমি কিভাবে জানবো বলো? আমার তো জানার রাইট আছে না তোমার টিচার হিসেবে। তাহলে আমাকে কেন তুমি অধিকার থেকে বঞ্চিত করবা, তাই না? তুমি নিজেকে কেন বঞ্চিত করবা? তোমার শিক্ষক, তোমার যে একজন স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব থেকে তুমি কেন নিজেকে বঞ্চিত করবা বলো? সো নোট ভালো হোক খারাপ হোক, সাবমিট আমরা অবশ্যই করব। প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। স্পেশাল ফিচার কার জন্য বলেছিলাম? স্পেশাল ফিচার কার জন্য বলেছিলাম? স্পেশাল ফিচার বলেছিলাম প্লাস্টিডটা স্পেশাল ফিচার হচ্ছে উদ্ভিদের জন্য, প্রাণীর কখনোই স্পেশাল ফিচার নেই। আপু মাইটোকন্ড্রিয়া তো কলিকার আবিষ্কার করেন। তুমি যে কলিকারের কথা বলছো, কলিকার হচ্ছে মেইনলি হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে বলছো তো। তোমাদের বইয়ে আপাতত যেহেতু অল্টমেন্টের কথাই বলা হচ্ছে, তোমাকে অল্টমেন্টটাই ফলো করতে হবে, কারণ রিসেন্ট বইয়ে তো এটাই দেওয়া হচ্ছে, তাই না? ওকে, প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। প্লাস্টিড কত প্রকার? 3 প্রকার। আমি এই পাশে কর্নারে একটা ছোট করে লিখবো ক্লোরোপ্লাস্ট। কি লিখবো? ক্লোরোপ্লাস্ট। কি লিখবো? ক্লোরোপ্লাস্ট। এটা নিয়ে আমি পরবর্তীতে পড়াবো, এখন আর পড়াবো না। আর একটা লিখবো ক্রোমোপ্লাস্ট। আর একটা কি লিখবো? ক্রোমোপ্লাস্ট। এবং ফার্স্ট ওয়ানটা আমি কি লিখবো? ফার্স্ট ওয়ানটা লিখবো ধরো লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কত প্রকার হয়? 3 প্রকার হয়। কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মূলত কি রঙের হয়? সবুজ। আর এটা সবুজ ব্যতীত অন্যান্য রঙের হয়, অন্যান্য রঙের হয়।
আর এটা কালারবিহীন, রংবিহীন, রং নাই। সবুজ হওয়ার কারণে এটার কাজ কি? খাদ্য তৈরি করে। এটার কাজ কি হবে? খাদ্য তৈরি করবে। আর অন্যান্য হওয়ার কারণ কি? দেখো আমরা একটা ফুলের কাছে কখন যাই? ফুলটা যখন আমাদেরকে আকর্ষণ করে। একটা মৌমাছি ফুলের কাছে কখন যায়? মৌমাছি ফুলকে দিয়ে যখন আকর্ষিত হবে, তাহলে এই যে মৌমাছি ফুলের কাছে যাচ্ছে, এটা এক ধরনের পরাগায়ন। পরাগায়ন আমরা চ্যাপ্টার 11-এ পড়বো। 11-এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট পরাগায়নটা। সো আমরা 11-এ যখন যাব পরাগায়ন অনেক ডিটেলসে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ বলতে হয়। সো আমরা পরাগায়ন কি বলবো? পরাগায়ন, পরাগায়নে সাহায্য করবে। আর লিউকোপ্লাস্ট নর্মালি যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সূর্যের আলোবিহীন ওইসব জায়গায় এটা পাওয়া যাবে। আর সামহাও যদি এটা আলোর সংস্পর্শে আসে, সামহাও যদি এটা আলোর সংস্পর্শে আসে, তাহলে এটা কিসে রূপান্তর হবে? আলোর সংস্পর্শে আসলে এটা ক্লোরোপ্লাস্টে রূপান্তর হয়ে যাবে। আলোর সংস্পর্শে আসলে কোথায় রূপান্তর হয়ে যাবে? ক্লোরোপ্লাস্টে রূপান্তর হয়ে যাবে। এখন দেখি কোনটা কোথায় পাওয়া যায়। এটা যেহেতু সবুজ অংশে পাওয়া যায়, উদ্ভিদের সবুজ যে কোনো অংশে, পাতা, বৃতি, যে অংশে পাওয়া যাবে পাওয়া যাক। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে কোথায় পাবো? গাজর তো চিনো, গাজর খাও না? গাজর যে খাও ওটা গাজরের মূল খাও, গাজরের মূল। ঠিক আছে। আর কোথায় পেতে পারি আমরা? পাপড়িতে পেতে পারি। কোথায় পেতে পারি? পাপড়িতে পেতে পারি। আর এটাও জনন অঙ্গে, যেখানে সূর্যের আলো পৌঁছাবে না, আর মাটির নিচে মূলে পাওয়া যাবে। জনন অঙ্গে আর মাটির নিচে মূলে লিউকোপ্লাস্ট পাওয়া যাবে। এখন আমি আরো কয়েকটা জিনিস পড়াবো। ক্রোমোপ্লাস্ট 1 2 3 4। ক্রোমোপ্লাস্ট থেকে 4টা ওয়ার্ড পড়বো। ক্রোমোপ্লাস্ট কি কি কালার হয়? ক্যারোটিন, এমসিকিউর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যারোটিন কি কালার হয়? ক্যারোটিন ক মাথায় রাখবা, কমলা। ক্যারোটিন কি কালার হবে? কমলা। তারপরে আসো জ্যান্থোফিল। এখানে না লিখি, এখানে আচ্ছা লিখি, এই জায়গায় লিখি না। জ্যান্থোফিল। ক্যারোটিনের পরে কি আসবে? জ্যান্থোফিল। জ্যান্থোফিল কি কালার হবে? হলুদ কালার। জ্যান্থোফিল কি কালার হবে? হলুদ কালার হবে। পরবর্তীতে দেখো আরো একটা আছে ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন দন্তস্ব সমুদ্র। ফাইকোসায়ানিন মাথায় রাখো, দন্তস্ব দিয়ে সমুদ্র বোঝায়, সায়ানিন দিয়েও সমুদ্র। সমুদ্রের পানি কেমন? নীল। সো ফাইকোসায়ানিন কেমন হবে? নীল কালার হবে। ফাইকোসায়ানিন কেমন হবে? নীল কালার হবে। আবার দেখো ফাইকো এরিথ্রোসাইট, ফাইকো এরিথ্রিন বলি, ফাইকো এরিথ্রিন। তোমরা আরবিসির কথা জানো? আরবিসি লোহিত রক্তকণিকা, যার রং লাল কালার। ওটার আরেক নাম কিন্তু এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। আর ফাইকো এরিথ্রিন ওই লাল কালার, তো এটার নামও এটা হচ্ছে লাল কালার। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? বাচ্চারা একটু বলো তো এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এবার আসো ক্লোরোপ্লাস্ট। সিকিউর জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লোরোপ্লাস্ট। সিকিউর জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সিকিউর জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও ক্ষয়ের জন্য আসে, গ অথবা ঘ। এটা ক্ষয়ের জন্য আসে না, গ অথবা ঘয়ের জন্য আসে। সেম দেখো, সবুজ রঙের যে কোনো অংশে পাওয়া যাবে। আবার দেখো এই যে থাইলাকয়েড লেভেলিং দেখো, স্ট্রোমা দেখো, লুমেন দেখো, অন্তঃস্তর দেখো, গ্রানাম দেখো, বহিঃস্তর দেখো। কি বুঝছো জানি না, এখানে আছে। এবার ছবিটা আমি আঁকবো, ঠিক আছে? এবার ছবিটা আমি আঁকবো, বাজে হোক সমস্যা নেই। ছবিটা নিচে আঁকি, কারণ উপরে আমার লেখা লাগবে। ছবিটা আমি নিচে আঁকলাম। এটা একটা স্তর, ঠিক আছে? আমি ভিতরে আরেকটা স্তর রাখবো। দেখো যেহেতু এটাও কয় স্তর বিশিষ্ট, এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট, ঠিক আছে? দেখা যাচ্ছে তো না? ওকে, দেখা যাচ্ছে 2 স্তর বিশিষ্ট।
এখানে দেখো একটা সিঙ্গেল আকারে যখন থাকবে, এরকম থলির মতন একটা অংশ সিঙ্গেল আকারে যখন থাকবে, এটার নাম হবে থাইলাকয়েড। এটার নাম কি হবে? থাইলাকয়েড। সিঙ্গেল আকারে যখন থাকবে এটার নাম হবে থাইলাকয়েড। আবার যখন এই থাইলাকয়েডগুলো একটার মাথায় আরেকটা যুক্ত হবে, এরকম অংশ গঠন করবে, তখন সেটাকে বলবো গ্রানাম। কি বলবো সেটাকে? গ্রানাম। আর সব গ্রানামকে একসাথে বলা হয়, সব গ্রানামকে একসাথে বলা হয় গ্রানা। কি বললাম? সব গ্রানামকে একসাথে বলা হয় গ্রানা। সব গ্রানামকে একসাথে কি বলা হয়? গ্রানা। ওকে, চলো এখানে হচ্ছে থাইলাকয়েড থাকবে। কি থাকবে? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের কাজ কি জানো? সূর্যের আলোটাকে আবদ্ধ করে রাখে। একটু লিখো, থাইলাকয়েড সূর্যের আলোটাকে আবদ্ধ করে রাখে। থাইলাকয়েড সূর্যের আলো আবদ্ধ করে রাখে। এরকম করে অনেকগুলো আঁকবা, আমি এতগুলো আঁকার টাইম নেই, সো আমি এভাবে এঁকে দিলাম। এটা হচ্ছে গ্রানাম, এটার নাম কি? গ্রানাম। আর এখানে তরল পদার্থ পাওয়া যায়। এই তরল পদার্থের স্পেশাল নাম হচ্ছে স্ট্রোমা। এই তরল পদার্থের স্পেশাল নাম কি বলবে এখানে? স্ট্রোমা। আর দুইটা দেখো, আর একটা ল্যামেলাম তন্তুর মতন অংশ দিয়ে এটা যুক্ত, এটার নাম হচ্ছে গ্রানাম ল্যামেলাম। এটার নাম কি? গ্রানাম ল্যামেলাম। এটার নাম কি? গ্রানাম ল্যামেলাম। ঠিক আছে, এ হলো মোটামুটি অংশ। তাহলে এটাও সেম, কত স্তর বিশিষ্ট হয়? এটা ক্লোরোপ্লাস্ট 2 স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? 2 স্তর বিশিষ্ট। কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন। কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, আর এটা বাইরের স্তরকে কি বলবো? বহিঃস্তর। বাইরের স্তরকে কি বলবো? বহিঃস্তর। আর ভিতরের এই বাইরের স্তরটা হচ্ছে বহিঃস্তর এটা। আর ভিতরের স্তরকে কি বলবো? অন্তঃস্তর। ভিতরের স্তরকে কি বলবো? এই যে ভিতরের স্তরটা হচ্ছে অন্তঃস্তর। ভিতরের স্তরটাকে কি বলবো? অন্তঃস্তর। ঠিক আছে, বাইরের স্তরকে বলবো বহিঃস্তর, আর ভিতরের স্তরটাকে বলবো অন্তঃস্তর। এখন আসো, বহিঃস্তর গেল, অন্তঃস্তর গেল, ঠিক আছে। তারপরে আসো, এই ক্লোরোপ্লাস্টের এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু সিকিউরতে লেখার টাইমে লিখে ফেলবা, তাহলে ইজি হবে। ঠিক আছে, তরল পদার্থ পাওয়া যায়, 2টা স্তর পাওয়া যায়। এই যে বহিঃস্তর আর অন্তঃস্তর বললাম, এই ক্লোরোপ্লাস্টের মেইন কাজ কি? ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। কি কাজ? মেইন কাজ খাদ্য তৈরি করা। এখন খাদ্য তৈরির জন্য সূর্যের আলোটাকে আবদ্ধ করে রাখবে কে? সূর্যের আলোটাকে আবদ্ধ করে রাখবে কে? খাদ্য তৈরির জন্য সূর্যের আলো আবদ্ধ করে রাখবে এই যে আমি যেটা চিহ্নিতকরণ করলাম, গ্রানাম, যেটা চিহ্নিতকরণ করলাম সেটা। এই যে মোটামুটি এই যে এখানে এটা 2টা, ঠিক আছে, 2টা আমি গ্রানাম আঁকছি। এরকম একটা ক্রোমোজোমে 40 থেকে 60টা কি থাকতে পারে? গ্রানাম থাকতে পারে। কি থাকতে পারে? গ্রানাম থাকতে পারে, বা 10 থেকে 60টা। তখন ওই সব গ্রানামকে একসাথে কি বলা হয়? গ্রানা বলা হয়। একসাথে কি বলা হয়? গ্রানা বলা হয়। তাহলে এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? একটু বলো তো। আর এখানে অনেক রাইবোজোম টাইবোজোম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মোটামুটি একটা ক্লোরোপ্লাস্টের কাজ। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কাজ। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ওকে, বলছো ক্লিয়ার হয়েছে, তাহলে পরের স্লাইডে চলে যাই। ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য তৈরি করে? ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য তৈরি করে? ক্লোরোপ্লাস্টের গঠন আসার পাশাপাশি, ওই গঠন লেখার পাশাপাশি এটাও একটু লেখার ট্রাই করবা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করতে গেলে 4টা উপাদান লাগবে। কয়টা উপাদান লাগবে? 4টা। কি কি 4টা উপাদান? প্রথমত লাগবে পানি, কার্বন ডাই অক্সাইড, আলো, আর কি লাগবে? আর লাগবে ক্লোরোফিল। আর কি লাগবে? ক্লোরোফিল। ক্লোরোফিল। এই 4টা উপাদান দিয়ে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। তাহলে বিক্রিয়াটা একটু দেখো। কার্বন ডাই অক্সাইড 6 অণু প্লাস 12 অণু পানি। 12 অণু পানি বিক্রিয়া করবে। এখানে উপরে দিলাম আলো আর নিচে দিলাম ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম, বুঝে নিও। বিক্রিয়া করে কি তৈরি করবে? C6H12O6 প্লাস, হ্যাঁ, 12 অণু পানি থেকে 6 অণু পানি হয়ে যাবে, কারণ কিছু পানি সে নিজের কাজে ইউজ করে ফেলবে, আর বিক্রিয়া করে 6 অণু অক্সিজেন তৈরি করবে। এই বিক্রিয়াটা মুখস্থ রাখবা, এই বিক্রিয়াটা মাস্ট লাগবে।
কিভাবে খাদ্য তৈরি করে, তখন তোমাকে এই বিক্রিয়াটা দেওয়া লাগবে। এই 4টা উপাদান ব্যবহার করে সে খাদ্য তৈরি করছে, ঠিক আছে। আর খাদ্য তৈরি করার জন্য কি হয়, খাদ্য তৈরি মেনলি হচ্ছে কোথায়, দেখো খাদ্য তৈরির জন্য 2টা জিনিস আছে। তো এই প্রসেসটাকে কি বলা হয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, সালোক সংশ্লেষণ, যেটা 4র্থ চ্যাপ্টারে আছে। তোমরা মাস্ট এখানে লিখবা সালোক সংশ্লেষণের উপরে লিখি, হ্যাঁ। সালোক সংশ্লেষণে আলোক পর্যায়, সালোক সংশ্লেষণে আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়, আর অন্ধকার পর্যায়ে। যেহেতু 4র্থ চ্যাপ্টার তোমরা টুকটাক পারো, সো আমি একটু আইডিয়া করে নিয়ে যাই, ঠিক আছে। আলোক পর্যায়ে সংঘটিত হবে কোথায়, থাইলাকয়েডে। কোথায়, থাইলাকয়েডে। আর অন্ধকার পর্যায়ে কোথায় সংঘটিত হবে, স্ট্রোমাতে। এই কথাগুলো সবগুলো তোমার ক্লোরোপ্লাস্টের গঠনে লিখতে হবে। এটুকু ক্লিয়ার? H12O6, হ্যাঁ, এটা তো গ্লুকোজেরই সংকেত, এটা তো গ্লুকোজই। গ্লুকোজ মানেই তো খাদ্য, গ্লুকোজ মানেই তো খাদ্য, গ্লুকোজ মানেই খাদ্য, শর্করা জাতীয় খাদ্য। ওকে ফাইন, আমি যাই তাহলে। ওকে, পরের স্লাইডে গেলাম। এবার আসো গোলজি বস্তু, ইয়ার আর কোষগহ্বর। দেখো গোলজি বস্তু ছবি দেখতে পাচ্ছ কিনা। এমডি সাদিকুল ইসলাম সৈকত ক্লিয়ার, অরুন্ধতী রয় বলছে ক্লিয়ার, বাইজিৎ হোসেন বলছে ক্লিয়ার। দেন আপু আগাই তাহলে। এই যে এটা হচ্ছে তোমার গোলজি বস্তু, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গোলজি বস্তু 2টা জিনিস নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি, সিস্টার নিয়ে। এখন যে জিনিসটা পড়াচ্ছি শুধুমাত্র এমসিকিউ, সিকিউর কোশ্চেন কখনোই আসে নাই, আসবে না। সিস্টার্নি আর ভেসিকল, সিস্টার্নি আর কি দিয়ে তৈরি, ভেসিকল। ভেসিকল হচ্ছে এই গোল্লা গোল্লা অংশগুলো, সিস্টার্নি হচ্ছে লম্বা লম্বা অংশগুলো। এরকম অংশ থাকলে বুঝবে এটা গোলজি বস্তু। তাহলে গোলজি বস্তু থেকে আমরা কি কি পড়বো, গোলজি বস্তু কয়টা কাজ করে এটা আমরা পড়বো, ঠিক আছে। একটা হচ্ছে বের করে দেয়, কি বের করে দেয়, হরমোন নিঃসরণ করবে। হরমোন নিঃসরণ মানে বের করে দিবে, ঠিক আছে। তারপরে 2 নম্বর কাজ কি, বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করবে। বর্জ্য পদার্থ নিঃসরণে গোলজি বস্তু কাজ করবে। 3 নম্বর কাজ কি বলবো, পানি বের করে দেয়। পানি বিয়োজন মানে হচ্ছে পানি নিঃসরণ বা পানি বের করে দিতেও এটা সাহায্য করবে। 4 নম্বর কাজ যদি আমি বলি তাহলে এটা কি করবে, প্রোটিন সঞ্চয় করবে। কি করবে এটা, প্রোটিন সঞ্চয় করবে। একটু দেখো, প্রোটিন সঞ্চয়। আবার আমি যদি আরেকটা এক্সট্রা কাজ যদি বলতে যাই, 5 নাম্বার, এটা লাইসোজোমকে প্যাকেজ করে। কি করে, লাইসোজোমকে প্যাকেজ করে, প্যাকেজজাত করে। প্যাকেজজাত মানে হচ্ছে ধরো প্যাকেজজাত, এই লাইসোজোমকে তৈরি করবে এই লোকটা লাইসোজোম তৈরি করবে। আর এই লোকটা সেটা হচ্ছে প্যাকেট করে দিবে, ঠিক আছে। আবার এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কি বলা হচ্ছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কি বলা হচ্ছে, এখানে অনেক কার্বোহাইড্রেট থাকে, তাই এটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটুকু ক্লিয়ার, গোলজি বস্তু ক্লিয়ার। গোলজি বস্তু, হ্যাঁ, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, আর এটা কোষ তৈরিতে সাহায্য করে। সো গোলজি বস্তু কি ক্লিয়ার হয়েছে বাচ্চারা? যদি বলো গোলজি বস্তু ক্লিয়ার, তাহলে আমি পরে টপিকটাতে যাই, তাই নাকি, পরের টপিকে যাই। গোলজি বস্তু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এবার আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো। কে বলছে, মিনারা আফরোজ বলছে ক্লিয়ার, ফয়সাল মাহমুদ বলছে ক্লিয়ার, মুরসালিন বলছে ক্লিয়ার। এটা দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে লেগে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 প্রকার হয়, একটা হবে মসৃণ আর একটা হবে অমসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার হবে, 2 প্রকার, একটা হবে মসৃণ আর একটা হবে অমসৃণ। দেখো এখানে ছবিতে এটার গায়ে অনেক গোটা 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 লেগে আছে, তাই না। এই গোটা গোটা, ধরো আমার এই হাতের উপর আমার এটা কি স্মুথ না, স্মুথ হলে এটা হবে মসৃণ, বোর্ডটা হচ্ছে স্মুথ, এটা হবে মসৃণ। কিন্তু দেখো আমার জামার উপরে কিন্তু অনেক কাজ করা, এটা যদি আমি এইভাবে করি কিন্তু এটা মসৃণ না, এটা কিন্তু গায়ে খুঁতখুত করা আছে। তেমনই এখানে যখন রাইবোসোমটা লেগে থাকবে তখন এটাকে বলা হবে অমসৃণ, যখন রাইবোসোম থাকবে না তখন বলা হবে মসৃণ। এখন আসো তাহলে 2টার কাজ কি, এই 2টার কাজ কি পড়বো।
এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 3টা কাজ করবো। কয়টা কাজ করবো? 3টা কাজ। তাহলে দেখো 3টা কাজ কি কি, আমরা এখানেই লিখি 3টা কাজ কি কি। এখানে প্রথমত রাইবোজোম থাকার কারণে এটা প্রোটিন তৈরি করবে। কি করবে? প্রোটিন তৈরিও বলতে পারি, প্রোটিন সংশ্লেষণ। প্রোটিন সংশ্লেষণ কি বলছি? প্রোটিন সংশ্লেষণ। এমসিকিউর জন্য লাগবে। রাইবোজোম আশা করি এটা প্রোটিন সংশ্লেষণ করবে। তারপর 2 নম্বরে যদি আমি বলতে যাই, এটা একটু আমি আবার একটু শুরুর ছবিতে যেতে যাচ্ছি, দেখো এই যে এই ছবিটা, তো তোমরা একটু বইয়ের ছবিতে তাকায়ও। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক প্রান্ত নিউক্লিয়াসের সাথে আর এক প্রান্ত কিন্তু পরিঝিলির সাথে লেগে আছে। তোমাদের বইয়ের ছবিতে একটু তাকাবা। তার মানে কি, নিউক্লিয়াসে তো যাবতীয় ক্রিয়া বিক্রিয়া হয়, নিউক্লিয়াসে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে এই যে কোষপ্রাচীর হয়ে দেহের বাইরে চলে যাবে। এই জিনিসটা একটু দেখবা। তাহলে যেহেতু দেহের বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা কি, বর্জ্য পদার্থগুলো যেহেতু দেহের বাইরে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা কি করবে? এটা প্রবাহ পথ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? প্রবাহ পথ হিসেবে কাজ করবে। 3 নাম্বার আমি যদি বলি, এটা কোষের একমাত্র এই অঙ্গাণুই, অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া এমসিকিউর জন্য এটা আসে। মাইটোকন্ড্রিয়া তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া আর কোষ গহ্বর তৈরিতে সাহায্য করে। কোষ গহ্বর তৈরি করে কোষের একমাত্র অঙ্গাণু। আর কোষ গহ্বর কি? একটা ফাঁকা একটা গহ্বর। কোষ গহ্বরের আবরণের নাম হচ্ছে টর্নোপ্লাস্ট। কোষ গহ্বরে বিভিন্ন পদার্থ জমা থাকে, ফ্যাট, আমিষ, গ্লুকোজ, পানি, অজৈব লবণ, জৈব অ্যাসিড, বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ এখানে জমা থাকে। শুধু এইটুকু পড়লে কোষ গহ্বর থেকে এনাফ অ্যান্ড মোর দেন এনাফ। এবার আসো লাইসোজোম। লাইসোজোমটা দেখো, লাইসোজোম যেটা আছে এটাও ঝিল্লিযুক্ত অঙ্গাণু। লাইসোজোমটা কি হবে? আপু আমার নাম কি বলবেন না? এটা কে বললো রে? এটা কে বলছে? সাদিয়া আফরিন জুইলি। হ্যাঁ বললাম তোমার নামটা বলে দিলাম। ওকে, লাইসোজোম যেটা, লাইসোজোমকে না আত্মঘাতী থলিকা বলা হয়। কি বলা হয়? আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে কি বলা হচ্ছে? আত্মঘাতী থলিকা বলা হয়। আত্মঘাতী থলিকা কি? তোমরা অনেক সময় দেখবা যে হয় কি, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা গায়ের মধ্যে বোমা নিয়ে কোনো সমাবেশের সামনে যায়, যাওয়ার পরে দেখবা বোমা ব্লাস্ট হয়, ছেলেটাও মারা যায় বা মেয়েটাও মারা যায়, মানুষ সহ মেরে ফেলে। তাহলে নিজে মরে গিয়ে অন্য জনকে সহ মেরে ফেলাই হচ্ছে আত্মঘাতী বোমা হামলা আমরা বলি। আর এই জিনিসটা অনেকটা ওই রকম কাজ করবে, এই জন্য এটা হচ্ছে আত্মঘাতী থলিকা বলা হয়। সেটা কিভাবে? এটা নর্মাল কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। এটা নর্মাল কাজ কি? জীবাণু ধ্বংস করা। ঠিক আছে, এর মধ্যে প্রায় 40 ধরনের এনজাইম থাকে। কি থাকে? 40 ধরনের এনজাইম থাকে, যা বডিতে কোনো জীবাণু যদি আসে তাহলে সেই জীবাণুটাকে ভক্ষণে সাহায্য করবে। সেই জীবাণুকে কি করবে? ভক্ষণ করতে সাহায্য করবে। পরবর্তীতে যদি কোষে অক্সিজেন অথবা খাদ্যের অভাব হয়, কি বলছি? অক্সিজেন অথবা খাদ্যের যদি অভাব হয়, এটা যেহেতু ঝিল্লিযুক্ত অঙ্গাণু ছিল, মেমব্রেনটা কি হবে? মেমব্রেনটা ফেটে যাবে। মেমব্রেন কি হবে? ফেটে যাবে। ফেটে গেলে এই যে এনজাইমগুলো আছে এগুলো বের হয়ে যাবে। বের হয়ে এটার আশেপাশের যে কোষগুলো আছে, আশেপাশের ওই কোষগুলোকে, আশেপাশে কোষ না, আশেপাশে যে অঙ্গাণুগুলো আছে যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ওগুলোকে ধ্বংস করে ফেলবে। পরবর্তীতে কি হবে? তখন যেহেতু ভাইটাল অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য কোষটাও আস্তে আস্তে মারা যাবে। তাহলে এই জন্যই লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। এই জন্যই লাইসোজোমকে কি বলা হচ্ছে? আত্মঘাতী থলিকা বলা হয়। কে তৈরি করেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্যাকেজ করেছে কে? প্যাকেজ করেছে গোলজি বডি। এইটুকুগুলো গেল লাইসোজোম। এবার আসো একটা অংশ, ঝিল্লিবিহীন অঙ্গাণু। 3টা নাম দেওয়া আছে: কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। কি কি? কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। কোষ কঙ্কাল থেকে 2টা লাইন পড়বো। কোষ কঙ্কাল থেকে কি কি পড়বো? কোষ কঙ্কাল হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন আর টিউবিউলিন। কি? টিউবিউলিন। এই 3 ধরনের তন্তু দিয়ে এটা তৈরি। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, এই 3 ধরনের উপাদান এখানে পাওয়া যায়। এই 2টা লাইন তোমরা এমসিকিউর জন্য পড়বা। কি বললাম? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দেন আসবে তোমার কি? মাইক্রোটিউবিউল।
মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, এই উপাদানগুলো আছে, এখানে আর কিছু পড়া লাগবে না। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা বডিতে প্রোটিন তৈরি করে। কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? প্রোটিন তৈরি করে। আর সেন্ট্রোজোমের কাজ যদি আমি বলতে যাই, সেন্ট্রোজোমের কাজ আমি যদি বলতে যাই, সেন্ট্রোজোমের লেখা কিছু বোঝো না, আমি কালারই চেঞ্জ করে দিচ্ছি, লেখা কিছু বুঝো না এখন, ঠিক আছে? ইন্টারমিডিয়েট, ইংলিশে লিখলাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। বাংলা বলার পাশাপাশি যে লেখাগুলো বলছি এগুলো একটু ট্রাই করো। মাইক্রোফিলামেন্ট বইয়ে পাবা, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে? এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ এটা প্রোটিন তৈরি করে। আর সেন্ট্রোজোম কাজ কি? সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম 4টা কাজ করব, 1 2 3 4, 4টা কাজ করব। এটা কোষ বিভাজনে সাহায্য করে। কিসে সাহায্য করে? কোষ বিভাজনে। কাদের বেলায়? কাদের বেলায়? সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণীকোষে আছে, সো এটা প্রাণীকোষের কোষ বিভাজনে সাহায্য করে। দেখো এখানে টিউব লাইক অংশ আছে, টিউব লাইক অংশ আছে, এরকম অংশই পাওয়া যায়। এই যে এরকম টিউব লাইক অংশই পাওয়া যায় সেন্ট্রোজোম। আর এরকম এখানে অনেক তরল পদার্থ পাওয়া যায়, ঠিক আছে? এই টিউব লাইক অংশকে বলা হচ্ছে সেন্ট্রিওল। কি বলা হচ্ছে? সেন্ট্রিওল। আর এই তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্পিয়ার। কি বলা হয়? সেন্ট্রোস্পিয়ার, সেন্ট্রোস্পিয়ার বলা হয়। এবার আসো তাহলে কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, তারপর হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করে। কি তৈরিতে সাহায্য করবে? স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করবে। আবার এটা স্টার রে তৈরিতেও সাহায্য করবে। কি তৈরিতে সাহায্য করবে? স্টার রে তৈরিতে সাহায্য করবে কোষ বিভাজনে, যেটা আমরা চ্যাপ্টার 3-তে গেলে পড়ব, ঠিক আছে? আর আরেকটা জিনিস পড়বো, সেটা কি? স্টার রে তৈরিতে সাহায্য করবে, স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করবে, আর একটা হচ্ছে ফ্লাজেলাম তৈরি করতে সাহায্য করবে। কি তৈরি করতে? ফ্লাজেলাম বা ফ্লাজেলা। কি তৈরি করতে সাহায্য করবে? ফ্লাজেলাম বা ফ্লাজেলা তৈরি করতে সাহায্য করবে। ফ্লাজেলাম বা ফ্লাজেলা তৈরি করতে সাহায্য করবে। ওকে, ফ্লাজেলাম বা ফ্লাজেলা তৈরি করতে সাহায্য করবে। আর এটা এমসিকিউর জন্য বেশি লাগবে। এটা কিসের জন্য বেশি লাগবে? এমসিকিউর জন্য। সো এইটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি? আপুকে একটু বলো তো ক্লিয়ার কিনা এইটুকু পর্যন্ত? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। ডান আপু, ক্লিয়ার। ওকে, লাস্ট মনে হয় একটা টপিক আছে, দেখি, নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস, আর এই টপিকটা পড়লে কয়েকটা এমসিকিউর কোশ্চেন পড়াবো, ঠিক আছে? নিউক্লিয়াস, এরপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস যেটা আছে, আপু আমি টিস্যু পর্যন্ত ওয়েট করছি, সো টিস্যু তোমাদেরকে আমি পড়াবো, সমস্যা নেই, পরবর্তীতে টিস্যু তোমাদেরকে আপু পড়াবো। এই যে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠনে নিউক্লিয়াস ঝিল্লি পাওয়া যায়, তারপর হচ্ছে এই যে নিউক্লিওলাসটা পাওয়া যায়, আর ক্রোমাটিন তন্তুটা পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে এই যে নিউক্লিয়াসটা আছে, আরবিসি, এটা ক্ষয়ের জন্য আসে। আরবিসি আর সিপ কোষে নিউক্লিয়াস পাওয়া যায় না। কোথায় নিউক্লিয়াস পাওয়া যায় না? আরবিসি আর সিপ কোষে নো নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না। পরবর্তীতে দেখো, এই যে দেখো আমি মুখে বলার ট্রাই করি, এই যে নিউক্লিয়ার যে ঝিল্লিটা আছে, এটার কাজ কি হবে? নিউক্লিয়ার ঝিল্লিটার কাজ হবে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, ভিতরের এই যে ক্রোমোজোম যেগুলো আছে এগুলোকে রক্ষা করা। তারপরে কি হবে? পাশাপাশি কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করবে। আবার বিভিন্ন দ্রব্যাদি এই যে মাঝখানে ছিদ্র আছে, মাঝখানে ছিদ্র দিয়ে চলাচলে সাহায্য করবে। আর এই যে ছোট্ট নিউক্লিওলাস যেটা আছে, এটা কি দিয়ে তৈরি? এমসিকিউর জন্য আসে। এটা আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। এমসিকিউর জন্য আসে। এটা কি দিয়ে তৈরি? আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি এই জায়গাটা, ঠিক আছে? এবার আসো ক্রোমাটিন তন্তু। এই যে ক্রোমোজোম তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই যে
ক্রোমোজোম যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। তো এগুলো যখন পানি বিকিরণ করবে, পানি যখন বের করে যাবে, তখন ওগুলোকে বলা হবে তোমার ক্রোমাটিন জালিকাগুলোকে বলা হবে ক্রোমোজোম। ঠিক আছে, এর গায়ে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত আছে। এই যে নিউক্লিওলাস যেটা আছে আরএনএ আর প্রোটিন তো তৈরি, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, আর এটা রাইবোজোম সংশ্লেষণ করে। কি করে? রাইবোজোম সংশ্লেষণ করে। এমসিকিউতে আসে রাইবোজোম সংশ্লেষণ করে কে? তোমরা আনসারে বলবা নিউক্লিওলাস। ঠিক আছে, আনসারে বলবা কি? নিউক্লিওলাস। যদি বলা হয় নিউক্লিয়াস যাবতীয় বিপাকীয় কাজে সাহায্য করে, তখন কি তোমরা লিখতে পারবা বিপাকীয় কাজে সাহায্য করে? তখন তুমি নিউক্লিয়াসের প্রত্যেকটা পার্ট তুমি যদি লিখে দাও, প্রত্যেকটা পার্টের কাজ কি কি, তাহলে এটা আনসার কমপ্লিট করতে পারবা। এটাও লিখতে পারো নিউক্লিয়াস কোষের বৃদ্ধি থেকে শুরু করে, যেমন একটা কোষ যখন বিভাজিত হয় এই নিউক্লিয়াসটাই বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। তাহলে এই নিউক্লিয়াস বিভাজন ছাড়া কিন্তু একটা কোষ তৈরি হওয়া সম্ভব না। প্লাস এই যে বংশানুক্রমে যে ক্রোমোজোম বংশ এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যাবে, এটাও বহন করে কে? নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস ছাড়া বংশানুক্রমে যে বৈশিষ্ট্য নিয়ে যাবে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। সো নিউক্লিয়াস যাবতীয় বিপাকীয় কাজে সাহায্য করছে। তোমরা কি এটার সাথে একমত? বলো নিউক্লিয়াস আসলে কি লিখতে পারবা? একমত কিনা বলো, নিউক্লিয়াস আসলে কি লিখতে পারবা? নিউক্লিয়াস আসলে কি লিখতে পারবা? নিউক্লিয়াস আসলে কি লেখা যাবে বাচ্চারা? বলো। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস সম্পর্কে গঠনটা বর্ণনা করলাম। এবার আসো ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা চিত্রটা একটু পড়বা, চিত্রটা একটু পড়বা। কেন পড়বা? কারণ এমসিকিউতে এই যে এই অংশটা যে স্যাটেলাইট, হ্যাঁ, এই অংশটা এমসিকিউতে আসতে পারে। তারপর হচ্ছে গৌণকিঞ্চনের অংশটা এমসিকিউতে আসতে পারে। বাহু কোনটা দেখো, এই অংশটুকু একটা বাহু, এই অংশটুকু একটা বাহু, আর মাঝখানে সাদা একটা অংশ পাওয়া যায়। যেমন এই যে এরকম থাকে, তো এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে সাদা অংশটা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাবো। এটা ধরো একটা কি, এটা ধরো একটা ক্রোমোজোম, হ্যাঁ, এটা একটা ক্রোমোজোম। আবার এটাই যখন এই যে এরকম প্যাঁচানো আকারে থাকবে, তখন এটাকে আমি নিউক্লিয়ার কি বলবো? নিউক্লিয়ার রেটিকুলাম। এটাকে কি বলবো? নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, আবার দেখো কোষ বিভাজন পড়াবো না, তখনও দেখবা এটাই যখন এভাবে ভাগ হয়ে যাবে, এটাই যখন এভাবে ভাগ হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে ক্রোমাটিড। এটার নাম কি হবে? ক্রোমাটিড। মাঝখান বরাবর ভাগ করলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, পাশাপাশি দুইটাকে দুইটা ক্রোমাটিড বলা হয়। স্ট্রোমা ল্যামেলাম, প্লিজ ম্যাম বুঝাই দেন। স্ট্রোমা ল্যামেলাম, স্ট্রোমা ল্যামেলাম, স্ট্রোমা ল্যামেলাম কি? স্ট্রোমা হচ্ছে, দেখো পাশাপাশি দুইটা গ্রানাম, গ্রানাম ল্যামেলাম দিয়ে যুক্ত। সেমভাবে স্ট্রোমা দিয়ে স্ট্রোমাতেও এরা যুক্ত হয়, স্ট্রোমার মধ্যে দিয়ে এরা যাচ্ছে। মোটামুটি দুইটাই কিন্তু সেম জিনিসটাকে বোঝাচ্ছে। স্ট্রোমা মানে কি? স্ট্রোমা মানে হচ্ছে তোমার তরল পদার্থ যে ম্যাট্রিক্সটা আছে, স্ট্রোমা থেকে যেই লেমেলামটা তৈরি হচ্ছে, যেটা দুইটা গ্রানামকে পাশাপাশি গ্রানামকে যুক্ত করে রাখছে, সেটাই হচ্ছে স্ট্রোমা লেমেলাম। বলতে গেলে মোটামুটি মিনিংটাই সেম, আইদার গ্রানাম লেমেলাম অথবা স্ট্রোমা লেমেলাম, তোমার যেটা মনে হচ্ছে তুমি লিখতে পারবা, তো কোনো হ্যাপাজার্ডের কোনো প্রবলেম নেই, মন চাইলে তুমি লিখতে পারবা। স্টোমা থেকে তৈরি হয়ে যেই দুইটা গ্রানকে যুক্ত করবে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু পাশাপাশি বস্তুতে চলাচলে সাহায্য করবে। ঠিক আছে, ওকে। দেন আসো, ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন? কারণ পিতামাতা থেকে বৈশিষ্ট্য এটা কোথায় নিয়ে যাবে? সন্তানে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সন্তানে। পিতামাতা থেকে বৈশিষ্ট্য সন্তানে নিয়ে যাবে। যেমন পিতামাতার গায়ের রং, চোখের রং, চুলের রং, এগুলো সবগুলো বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করে কোথায় নিয়ে যাবে? সন্তানের মধ্যে নিয়ে যাবে। আর এই বৈশিষ্ট্য স্থানান্তর করে বলে এই ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি, অথবা আমি যদি বলি ইংলিশে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়। কি বলা হয়? ফিজিক্যাল বেসিস। ইংলিশে একটু লিখে দিবা, সমস্যা নেই। বেসিস অফ হেরিডিটি বলা হয়। কি বলা হয়? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়।
ঠিক আছে, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়, ঠিক আছে। এবং দেখো এটা বিজ্ঞানী স্ট্রেসবার্গার, বিজ্ঞানীকে স্ট্রেসবার্গার কত সালে, স্ট্রেসবার্গার 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেছেন, 1875 সালে ক্রোমোজোমটা আবিষ্কার করেছেন। অঙ্গসংস্থান বিদ্যা, আমাদের হাত পা নিয়ে যে জায়গায় আলোচনা করা হবে সেটা হবে অঙ্গসংস্থান বিদ্যা। এখন আসো কয়েকটা এমসিকিউ টপিক পড়াচ্ছি। এই যে ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র শুরু হয় কোন জায়গা থেকে, পরিপাক শুরু হবে আমাদের মুখ থেকে, আমরা মুখে খাবার নেই, মুখের পরে হা করলে ফাঁকা একটা উপরে একটা জিহ্বার মতো একটা অংশ দেখা যায়, বা নিচে হা করলে যে গহ্বর টাইপসের একটা অংশ যায় সেটাকে গলবিল বা কি বলা হয়, ফ্যারিংস বলা হয়। দুইটা ইংলিশ নামই লাগবে, গলবিল বা ফ্যারিংস বলা হয়। পরবর্তীতে কোথায় যাবে, হা হয়ে এই খাবার এই জায়গায় যাবে, এটাকে বলা হচ্ছে অন্ননালী, এটাকে কি বলা হচ্ছে অন্ননালী। এরপরে খাবার কোথায় যাবে, এরপরে খাবার ডান দিকে অবস্থান করে স্টোমাক যেটা লেভেলিং করছে, দেখো স্টোমাক, এটাকে আমি পাকস্থলী বলতে পারবো, কি বলতে পারবো, পাকস্থলীতে যাবে। কোথায় যাবে, পাকস্থলীতে। তারপরে খাবার কোথায় যাবে, ক্ষুদ্রান্তে যাবে, তারপরে খাবার যাবে বৃহদন্ত্রে। এগুলো একটু এমসিকিউর জন্য দাগাও। টিস্যু কই, টিস্যু নেক্সট ক্লাসে পড়ানো হবে, টিস্যুটা আলাদা করে পড়ানো হবে, এই জন্য তোমাকে এই চ্যাপ্টারটা এইভাবে করে গুছানো হয়েছে। টিস্যুটা আলাদা করে নেক্সট ক্লাসে সুন্দর করে বুঝাই দেওয়া হবে, ঠিক আছে। তারপরে পায়ু হয়ে এটা বের হয়ে যাবে, এটা হচ্ছে তোমার পরিপাকতন্ত্র, ঠিক আছে। পরিপাকতন্ত্রে তোমার গলবিল পাওয়া যায়, মাথায় রেখো, পরিপাকতন্ত্র খাবারটা এইভাবেই তোমার চলে যাবে। এবার আসো শ্বসনতন্ত্র, শ্বাস, তুমি শ্বাস কোন দিক দিয়ে নিচ্ছ, দেখো নাক, ঠিক আছে, নাক দিয়ে শ্বাস নেওয়ার পরে নাকের গহ্বর, নাকের গহ্বর হয়ে ওই যে হা করলে তো গলা অংশটা পাওয়া যায়, গলার ওই দিক দিয়ে না গিয়ে কি খাবার, না নিঃশ্বাস তো মাথার উপরে চলে যাবে না, তাই না, ওই দিক দিয়ে হয়ে তো এদিক হয়ে নিচে নামবে, তাহলে গলবিল। একটা কোশ্চেন আসে, গলবিল এটা কি, গলবিল সিকোয়েন্সটা মাথায় রাখা ট্রাই করবা। গলবিল পরিপাকতন্ত্র বা শ্বসনতন্ত্র দুই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি বলি নাক, তারপর কি নাসা, নাসা এটা কি গহ্বর, নাসা গহ্বর, তারপর কোথায় যাবে, গলবিলে যাবে, তারপর কোথায় যাবে, গলবিলে যাবে, দেন কোথায় যাবে, তারপর হচ্ছে গলবিল, এই যে এটা হচ্ছে, এটা কি ট্রাকিয়া বা শ্বাসনালী, এটার মাথার উঁচু অংশটাকে বলা হয় ষড়যন্ত্র, ঠিক আছে, যেটাকে গলবিলকে তো ফ্যারিংস বলা হয়, লিখলাম, ষড়যন্ত্রকে বলা হয় ল্যারিংস, ষড়যন্ত্রকে কি বলা হয়, ল্যারিংস, ষড়যন্ত্র বা ল্যারিংস, দুইটাই একটু জেনে রাখবা, ঠিক আছে। তারপরে কোথায় যাবে, তারপরে শ্বাসনালী হবে, শ্বাসনালী, এরপর তোমাদের সপ্তম অধ্যায়ে ডিটেলস বোঝানো হবে, শ্বাসনালী হয়ে তারপরে ফুসফুসে চলে যাবে। আর অনেক ভাগ আছে, ফুসফুস আর অনেক ভাগ আছে, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এটা আমি সপ্তম অধ্যায়ে গেলে বুঝাবো, কারণ এখন বুঝালে হয়তো বা মাথার মধ্যে যাবে না, সপ্তম অধ্যায়ে অনেক ডিটেলসে বোঝানো হবে। এই যে এই জায়গা থেকে এই জায়গায় একটা ভাগ হয়, এই জায়গায় একটা ভাগ হয়, আরও ভাগ হয়, সো এই ভাগগুলো আমি সপ্তম অধ্যায়ে গেলে ইনশাল্লাহ বুঝাবো। আসো এবার আসো স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র যেটা আছে, স্নায়ুতন্ত্র যেটা আছে এটা হচ্ছে মস্তিষ্ক, এটা মস্তিষ্ক নিয়ে তৈরি, মস্তিষ্ক, আর পিছনে আছে কি সুষুম্নাকাণ্ড, পিছনে কি আছে সুষুম্নাকাণ্ড, মানে তোমার স্পাইনাল কর্ড, অনেকে নাম শুনবে এগুলো নিয়েই, বা করোটিক স্নায়ু, এখানে অনেকগুলো স্নায়ু পাওয়া যায়, এটা নিয়ে তোমার স্নায়ুতন্ত্র গঠিত হয়। আর ইউরিনারি সিস্টেম যেটা আজকে তোমার বড় আপুদের ভাইদের পড়ানো হলো, দুইটা কিডনি, তারপর কিডনি থেকে বের হওয়া দুইটা ইউরেটার, দুইটা ইউরেটার যেটা 25 সেন্টিমিটার লম্বা হয়, আর একটা হচ্ছে মূত্রথলি যেখানে মূত্র জমা হয়, মূত্র জমা হয় প্রায় 700 থেকে 750 মিলিলিটার মূত্র জমা হয় এই জায়গায়, আর তোমার 280 থেকে 320 হলে মূত্র ত্যাগ করার ইচ্ছাও জাগে, আজকে পড়ানো হয়েছে। আর এই জায়গাটাকে বলা হয় ইউরেথ্রা, যেটা ছেলেদের বেলায় একটা আর মেয়েদের বেলায় হচ্ছে, মানে একই নালী দিয়ে তোমার একটা নালী থেকে ছেলেদের বেলায় আর মেয়েদের বেলায় থাকে দুইটা নালী, যেখানে ইউরেথ্রা একটা আর একটা হবে জনন নালী, দুইটা নালী থেকে। তাহলে এটা হচ্ছে তোমার ইউরিনারি সিস্টেমের কি পার্ট। দেখো লাস্টে হচ্ছে জননতন্ত্র আর ত্বকতন্ত্র। জননতন্ত্র ছেলেদের বেলায় হচ্ছে শুক্রাশয়, ছেলেদের বেলায় কি হচ্ছে শুক্রাশয়ের জননতন্ত্র, আর মেয়েদের বেলায়
সেটাকে কি বলা হচ্ছে? ডিম্বাশয়। ছেলেদের বেলায় কি বলা হয়? শুক্রাশয়। আর মেয়েদের বেলায় জন্মতন্ত্রের নাম কি? ডিম্বাশয়। শুক্রাশয়ে কি তৈরি হয়? শুক্রাণু। আর ডিম্বাশয়ে কি তৈরি হয়? ডিম্বাণু। আর ত্বক বলতে আমাদের এই স্কিনটাকে বলা হয় যেখানে ভিটামিন ডি জমা থাকে, ত্বক। ঠিক আছে, ত্বকের মধ্যে ভিটামিন ডি জমা থাকে আর লোম থাকে। এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। এই পার্টটা পড়লে ইনশাল্লাহ আমাদের শেষ হবে। সিকিউ এমসিকিউ করে টাটা আল্লাহ হাফেজ হয়ে যাব। ঠিক আছে, সো এই পার্টটা আমরা একটু কভার করি। হাইপোথ্যালামাস ব্রেনের এই জায়গায় অবস্থান করছে। হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করছে পিটুইটারি। তারপর এটা লাগবে না তোমার। এরপর থাইরয়েড গ্রন্থি গলায়। আমার অনেকের ফ্যামিলি মেম্বারে দেখবা গলায় ফুলে যায়, তাই তো? আবার অনেকে মোটা বেশি, অনেকে শুকনা। এই থাইরয়েডের সমস্যার কারণে কিন্তু কি সমস্যা হয়? থাইরয়েড। তারপর আসো প্যারাথাইরয়েড, এটাও তোমার গলায় অবস্থান করছে। থাইমাস, থাইমাসটা হচ্ছে এই জায়গায় অবস্থান করছে। কোন জায়গায়? এই জায়গায়, যেটাকে গ্রীবা অঞ্চলও বলতে পারবো। এটা স্টার নামে অবস্থান করছে। অ্যাড্রেনাল গ্রন্থি, যেটা কোথায় অবস্থান করছে? কিডনির উপরে। অ্যাড্রেনাল কোথায় অবস্থান করছে? কিডনির উপরে। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থান করছে? কিডনির উপরে। প্যানক্রিয়াস একটা দেওয়া আছে অগ্নাশয়, যে অগ্নাশয়ের গ্রন্থি বলা হচ্ছে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। এটা আমি তোমাদের পঞ্চম চ্যাপ্টারে গেলে পড়াবো। আর দশম চ্যাপ্টারে এই প্রত্যেকটা গ্রন্থি থেকে কি কি হরমোন বের হচ্ছে সেগুলো দশম চ্যাপ্টারে ক্লিয়ার করে বোঝানো হবে। তারপর দেওয়া আছে ওভারি। ওভারি হচ্ছে মেয়েদের বেলায়, আর ইউটেরাসও মেয়েদের বেলায়। দেন টেস্টিস যেটা সেটা হচ্ছে ছেলেদের বেলায়, শুক্রাশয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, দেখি এমসিকিউগুলো আমি সলভ করে দেই। পলিস্যাকারাইড গঠিত কোষ কার পাওয়া যাবে? ব্যাকটেরিয়া কোষ হচ্ছে লিপিড আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ঠিক আছে, ওকে। দেন আসা নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়? এই কোষ থেকে ওই কোষ। অবশ্যই প্লাজমোডেজমাটা বলেছিলাম। প্লাজমোডেজমাটার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়, তাই তো? তারপরে দেখো পরবর্তী স্লাইডটা কি? জ্যান্তফিল থাকলে উদ্ভিদ কি বর্ণের হয়? আমি বলেছিলাম জ্যান্তফিল থাকলে উদ্ভিদ হলুদ বর্ণের হয়। এই তোমাদের থেকেই কিন্তু আমি নেক্সট ক্লাসে হয়তো এগুলো এমসিকিউগুলো আমি তোমাদের থেকেই কিন্তু ধরবো। ঠিক আছে, এই এমসিকিউগুলো তোমাদের থেকে ধরবো, সিকিউর আনসারগুলো তোমাদের থেকে ধরবো। এই কোনটা এমসিকিউ কিভাবে হয় আনসারগুলো তোমাদের থেকে আমি রিসিভ করব। পরবর্তীতে দেখো কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে ট্রাইকোমোনাস আর মনোসার্কোমোনয়েডস, দুইটা কোষে। মনোসার্কোমোনয়েডস এটা আর ট্রাইকোমোনাস, এই দুইটাতে তোমার মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকবে। ঠিক আছে, মনোসার্কোমোনয়েডস আর ট্রাইকোমোনাস। জীবাণুর হাত থেকে রক্ষা করে কে বলে ফেলেছিলাম? লাইসোজোম। আত্মঘাতী থলিকা বলা হয় এই জন্য তাকে। আর এরপরে দেখো উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু। পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু মানে হচ্ছে দুইটার মধ্যে নাই এমন অঙ্গাণু। দুইটার মধ্যে নাই এমন অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। নাই এমন অঙ্গাণু কে? প্লাস্টিড। প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণু কোনটা? প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম, তাই না? রাইবোজোম প্রোটিন তৈরি করে। কিন্তু আর আমি কোনটা বলবো বলো তো? আর কোনটা বলবো? প্রোটিন সংশ্লেষণ রাইবোজোম, যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, সো এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন সংশ্লেষণ করে। নয়তো সেন্ট্রোজোম কোষ বিভাজন করে, ক্রোমোজোম বংশানুক্রমে বৈশিষ্ট্য নিয়ে যায়, লাইসোজোম কি করে? জীবাণুর হাত থেকে রক্ষা করে, সো এই জন্য হবে না। পরেরটা দেখো, রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? রেকটাম মানে হচ্ছে মলাশয়। মলাশয় অবশ্যই কোথায়? মল থাকছে। আর এটা কবে হয়? পরিপাকতন্ত্রে হবে বা পৌষ্টিকতন্ত্রে। পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র, যেটা পায়ু বললাম, মলাশয় হয়ে পায়ু হয়ে বডি থেকে বের হয়ে যাচ্ছে। এবার আসলে নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি দিয়ে মাত্র পড়ালাম পিটুইটারি। অন্তঃক্ষরা গ্রন্থি এই মাত্রই পড়ালাম। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? আরএনএ আর প্রোটিন। এমসিকিউর জন্য আমি পড়েছিলাম আরএনএ ও প্রোটিন দিয়ে নিউক্লিওলাস তৈরি হয়। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? ইউরেথ্রা ওই যে মূত্রথলি, মূত্রনালী, রেচনতন্ত্রের অংশ। ল্যারিংস মানে কি? ষড়যন্ত্র, ইংলিশে বলে দিয়েছি। ষড়যন্ত্র শ্বসনতন্ত্রের অংশ। তারপরে আসো অ্যাক্টিন মায়োসিন বলেছিলাম। অ্যাক্টিন মায়োসিন ম্যাক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যাবে? কোষ কঙ্কালে পাওয়া যাবে। প্লাস্টিড কোথায় সূর্যালোক আবদ্ধ করে রাখে? আবদ্ধ করে রাখবে সূর্যালোক গ্রানায়। ঠিক আছে, আর স্ট্রোমাতে হবে অন্ধকার পর্যায়ে।
কোন পদ্ধতিতে গ্যামেটস সৃষ্টি হয়? গ্যামেটস সৃষ্টি হবে, জনন সৃষ্টি হবে মিওসিস পদ্ধতিতে, গ্যামেট সৃষ্টি হবে। যে বললাম শুক্রাণু, ডিম্বাণু, এগুলো গ্যামেট, এগুলো মিওসিস পদ্ধতিতে সৃষ্টি হবে। পুং আর স্ত্রী জনন কোষের মিলনের ফলে কি তৈরি হয়? সবাই জানো, আমি জানি, এটা জাইগোট। এবার আসো সিকিউর কোশ্চেন। এটা ক্লোরোপ্লাস্টের একটা ছবি, এক্স হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ওয়াই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এক্স অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। এর গঠন, ক্লোরোপ্লাস্টের গঠন আমি যেভাবে ব্যাখ্যা করে দিচ্ছি ওভাবে ব্যাখ্যা করতে পারবো না, মাস্ট ফিগারও আঁকতে হবে, ফার্স্ট বর্ণনা আকারে লিখতেও হবে। যদি না লিখতে পারো তাহলে তো হবে না। প্রয়োজনীয় শক্তির জন্য এক্স আর ওয়াই কাজ পরস্পর সম্পর্কযুক্ত। দেখো, এক্স তো তোমার কি তৈরি করে? খাদ্য তৈরি করে, তাই তো। আর ওয়াই শক্তি উৎপন্ন করে। এই যে খাদ্য তৈরি হবে, ওই খাদ্য থেকেই তো তোমার শক্তি উৎপন্ন হয়। আর সেই শক্তি উৎপন্নের ধাপ কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়ায়। তার মানে চিন্তা করে, এক্স যে খাদ্য তৈরি করে, এগুলো শুধুমাত্র যদি মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন না করতো, তাহলে কি এক্স খাদ্য তৈরি করে কোনো লাভ করতে পারতো? তাহলে একটার কাজ অন্যটা ছাড়া অচল। এবং দেখো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, চিহ্নিত চিত্র পি এর গঠন। পি নিউক্লিয়াস তো বুঝালাম, ছবিটা আঁকবা, লেভেলিং করবা এবং গঠন বৈশিষ্ট্য আকারে বলবা। পরিবেশের ভারসাম্য রক্ষায় কিউ এবং আর এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শক্তি উৎপাদনের কথা যদি বলতাম তাহলে মাইটোকন্ড্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। আর পরিবেশের ভারসাম্য রক্ষার কথা যদি আমি বলি তাহলে কার কথা আসবে? ক্লোরোপ্লাস্ট, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আর কেউ আছে কি যেটা খাদ্য তৈরি করে? অবশ্যই তো না। সো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা অনেক, আর পরিবেশের ভারসাম্য রক্ষাতে এর ভূমিকা অনেক। আর কারণ এটা যদি খাদ্য তৈরি না করতো, উদ্ভিদ আর প্রাণী কেউ কিন্তু খাদ্য পেত না, সবাই মারা যেত। সো পরিবেশটাকে ব্যালেন্স রাখতে এমন কি চিন্তা করো, ও হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে। তোমরা এইটার আনসারটা পাওয়ার জন্য কিন্তু সালোক সংশ্লেষণের গুরুত্ব থেকেও লিখতে পারো, কারণ এটা সালোক সংশ্লেষণ প্রসেসের জন্য কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে, তাই তো, অক্সিজেন ত্যাগ করছে। সো কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করছে, এটাও কিন্তু পরিবেশের ভারসাম্যের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কথাগুলো এভাবে গুছায় লিখতে হবে। একটা খাদ্য উৎপন্নকারী অঙ্গাণু বলছে, ঠিক আছে, আর একটা পাওয়ার হাউস। দ্বিতীয় অঙ্গাণুটির সচিত্র গঠন, মানে মাইটোকন্ড্রিয়া চিত্র সহ গঠন বর্ণনা করতে হবে। কাজের কথা বলা লাগবে না, মাইটোকন্ড্রিয়া ফিগার রাখবা, চিত্র সহ বর্ণনা করবা। প্রথম আর দ্বিতীয় অঙ্গাণুর মধ্যে সম্পর্ক দেখছো? বারবার বারবার সেম কোশ্চেন রিপিট হচ্ছে, বারবার সেম কোশ্চেন রিপিট হচ্ছে। মিস্টার আনাস ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে একটি উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করেন। দুইটি তার মনোযোগ দেখো, প্রথম অঙ্গাণুটি ক্রোমোজোম বহনকারী অঙ্গাণু আর দ্বিতীয়টি হচ্ছে সবুজ রঙের। ক্রোমোজোম বহনকারী অঙ্গাণু হলো নিউক্লিয়াস, আর সবুজ রঙের কে? প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। দ্বিতীয় অঙ্গাণুটি পৃথিবীর সমস্ত জীবকে বাঁচিয়ে রেখেছে। অবশ্যই। কিভাবে? খাদ্য তৈরি করে, তাই না? খাদ্য তৈরি করে বাঁচিয়ে রেখেছে। বলো। উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি পৃথিবীর সমস্ত জীবকে, এটা তো বললামই। দ্বিতীয় অঙ্গাণুটি কি? সমস্ত জীবকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। অবশ্যই তো করছে, আর কি আছে? আর নেই। আর প্রথম অঙ্গাণুটা কি? দ্বিতীয় অঙ্গাণুটা নিয়ে দুইবার আসছে। দাঁড়াও তো, কোশ্চেনে মনে হয় ভুল আসছে। তাহলে প্রথম অঙ্গাণুটা কিভাবে বংশ পরম্পরায় কাজ করে বা বিপাকীয় কাজ করে, ওই কোশ্চেনটা আসবে। একটা কোশ্চেন তাহলে ভুল আসছে। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই যে সিকিউ আর এমসিকিউ যেটা সলভ করালাম, এইটুকুতে কারো কোনো কমপ্লেন আছে? কারো কোনো কমপ্লেন আছে? কমপ্লেন থাকলে বলতে পারো। বাট আমি যতটুকু ক্লাস করালাম তোমাদের, আমি প্রত্যেকের কাছে রিভিউ চাইবো। এই যে যারা এ পর্যন্ত ক্লাসে প্রেজেন্ট আছো বা যারা ক্লাস করে গেছো, হয়তো বা ক্লাস কোনো কারণে করতে পারছো না, সবার কাছে আমার রিভিউ হচ্ছে আজকের ক্লাসটা কেমন লেগেছে, আর ক্লাসটা সম্পর্কে তোমার অভিমত কি, এবং তুমি কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু নোট করতে পেরেছো, সব কিছু বন্দি পাঠশালা স্কুল গ্রুপে সাবমিট করবা, যাতে কমিউনিকেশনটা ভালো হয়। এবং ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আবারও দেখা হবে, হয়তো বা পার্ট 2 নিয়েও দেখা হতে পারে বা অন্য কোনো অধ্যায় নিয়েও দেখা হতে পারে। এবং আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এই ক্লাসগুলো করে যাবা। আর পাওয়ার প্লে, দেখো তোমাদের জন্য কিন্তু ফিউচারে আবার পাওয়ার প্লে কোর্সও কিন্তু লঞ্চ করা হবে, কিন্তু তার আগে এই যে তোমরা একাডেমিকভাবে এই জিনিসটা আগায় নিয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এখন কিন্তু তোমাদের হাতে আর টাইম অনেক আছে,
কতটুকু আছে? অনেক আছে। বাট এই টাইমগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, যাতে পরীক্ষার আগে কষ্ট করতে না হয়, নাকানি চোবানি খেতে না হয়। এখন থেকে আমরা সবগুলো পড়বো, সুন্দর করে গুছিয়ে নোট করব। ঠিক আছে কি না? আমি জানি আমি অনেক স্পিডে কথাগুলো বলছি, কিন্তু বোঝার ট্রাই করো, ঠিক আছে? এবং আমি আশা করছি তোমরা নোটগুলো সাবমিট করবা। কমিউনিকেশন ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার আর আমার সাথে, তাই তো? অবশ্যই টিচার স্টুডেন্টের সাথে যদি কমিউনিকেশন গ্যাপটা না হয় তাহলে কিভাবে হবে? অবশ্যই ক্লাসটা কেমন লেগেছে এটা রিভিউ দিতে ভুলবা না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।